আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আশা করি আপনারা ক্লিয়ারলি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। তারপর আমাকে একটু জানাবেন যে সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার আছে কিনা। যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব, ঠিক আছে? যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব। যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা 1 মিনিট, আমি একটু সবাইকে মেনশন করে দিচ্ছি আগে। ওকে, এখান থেকে হচ্ছে না, তার মানে ল্যাপটপ থেকে দিতে হবে। ল্যাপটপে ওকে, এখান থেকে @ EVERY এভরিওয়ান। ওকে, এভরিওয়ান মেনশন হয়ে গেছে। @EVERY এভরিওয়ান মেনশন হয়ে গেছে। ওকে, আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং সাউন্ড এবং ভিডিও সবকিছু একদম ক্লিয়ার আছে। তারপরও আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ওকে, তাহলে আমরা আর দেরি না করি। এমনিতে আমি নিজে অনেক টায়ার্ড, কারণ আজকে সারাদিন ক্লাস নিছি ফরিদপুরে। সারাদিন ক্লাস নিয়ে তারপর হচ্ছে জার্নি করে এসে এখন আবার ক্লাসে দাঁড়াইছি, কিন্তু আজকে ক্লাসটা নিবই চিন্তা করছিলাম, দ্যাট ইজ ওয়াই ক্লাসে দাঁড়াইছি। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রথমত করণ কারক। আচ্ছা, করণ কারক জিনিসটা কি? দেখেন, করণ কারক আমরা এটা শিখবো যে স্টাইলে, সেই স্টাইলটা হচ্ছে ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি স্পেসিফিক কিছু জিনিস দিয়ে। ক্রিয়াকে কি জিনিস? দেখেন, ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি কি দিয়ে, দেখেন কি দিয়ে, কিসের দ্বারা, কি দিয়ে, কিসের দ্বারা, কিসের দ্বারা, কি উপায়ে, কি দিয়ে, কিসের দ্বারা, কি উপায়ে, কি উপায়ে, কি উপায়ে, কিভাবে, কি উপায়ে, কিভাবে, কি কারণে, কি কারণে, কি কারণে, কোন মাধ্যমে, কি কারণে, কোন মাধ্যমে, কোন মাধ্যমে, কার সহায়তায়, কার সহায়তায়, ঠিক আছে? এগুলো দিয়ে যদি প্রশ্ন করি আমরা এবং সেক্ষেত্রে যদি উত্তরটা পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কি বলবো আমরা, বলেন তো? সেটাকে আমরা বলবো হচ্ছে করণ কারক। সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো করণ কারক। ক্রিয়াকে যদি এরকম কি দিয়ে, কিভাবে, কিসের দ্বারা ইত্যাদি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় এবং সেক্ষেত্রে যদি দেখি যে আমাদের ইয়া হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে করণ কারক। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো করণ কারক। 1 মিনিট। আচ্ছা, আশা করি বোর্ড পুরোপুরি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তাহলে এই হচ্ছে আমাদের কারকের মূল থিমটা প্রথমে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল থিমটা। তাহলে তাহলে এখন আসেন আমরা কিছু কারক একটু প্র্যাকটিস করে আসি যে আসলেই আমরা এই সিস্টেমটা দিয়ে বের করতে পারছি কিনা। আমরা একটু দেখি, আসেন আসলে আমরা সিস্টেমটা দিয়ে বের করতে পারছি কিনা এটা একটু দেখি। আসেন আমরা কিছু উদাহরণ লিখি। লিখেন, আমি ভাত খাবো, সরি, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। আরেকটা লিখেন, আমি খিলিপান, সরি, আমি চামচ দিয়ে ভাত খাবো, আমি চামচ দিয়ে ভাত খাবো, আমি চামচ দিয়ে ভাত খাবো। একটা হচ্ছে আমি ভাত খাবো, আর একটা হচ্ছে আমি চামচ দিয়ে ভাত খাবো। আরেকটা লিখেন, আমি ঔষধ খাবো, আমি ঔষধ খাবো। আরেকটা লিখেন, আমি খিলিপান দিয়ে ঔষধ খাবো। আরেকটা লিখেন, আমি খিলিপান দিয়ে ঔষধ খাবো। আমি খিলিপান দিয়ে ঔষধ খাবো। খিলিপান, আমি খিলিপান দিয়ে ঔষধ খাবো।
খিলিপান দিয়ে ঔষধ খাবো। ওকে ফাইন। তাহলে এবার দেখেন আমার হাতের লেখা এত খারাপ, আমার নিজেরই তো মনে হইতেছে যে আমার হাতের লেখা এত খারাপ কেন। ওকে যাক, বুঝলেই হয়েছে। বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে কথা, যদি বুঝেন তাহলেই চলবে, সমস্যা নাই। ওকে, আমি ভাত খাবো, আমি খিলিপান দিয়ে আমি চামচ দিয়ে ভাত খাবো, আমি ঔষধ খাবো, আমি খিলিপান দিয়ে ঔষধ খাবো। আশা করি এই পর্যন্ত জিনিসটা বুঝতে পারছেন আপনারা। এখন এই পর্যন্ত যদি বুঝে থাকেন, তাহলে যেটা, এক মিনিট, ওকে হ্যাঁ, ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে ব্যাপারটা হচ্ছে আমি ভাত খাবো, আমি চামচ দিয়ে ভাত খাবো, আমি ওষুধ খাবো, আমি খিলিপান দিয়ে ওষুধ খাবো। এবার আন্ডারলাইন করতে হবে কিছু পদের নিচে, সেটা হচ্ছে ভাত, চামচ, ঔষধ এবং খিলিপান। ভাত, চামচ, ঔষধ এবং খিলিপান। কথা বুঝতে পারছেন? তাহলে ভাত, চামচ, ঔষধ এবং খিলিপান একটু এগুলোর নিচে একটু হচ্ছে আন্ডারলাইন করে ফেলেন। ভাত, চামচ, তারপর হচ্ছে ঔষধ এবং খিলিপান, এগুলোর নিচে আন্ডারলাইন করে ফেলেন। আচ্ছা, এইবার আসেন, আমি যদি প্রশ্ন করি যে আমি কি খাবো, এবার চিন্তা করেন, দেখেন আমি কি খাবো, উত্তর হচ্ছে ভাত খাবো। তাহলে আমি প্রশ্ন করতেছি, আমি হচ্ছে কর্তা, আর ভাতকে আশ্রয় করে আমার খাওয়ার কাজটা কমপ্লিট করতেছি। তার মানে ভাতটা এখানে কি বলেন, ভাতটা এখানে হচ্ছে কর্মকারক, ভাতটা এখানে কি কর্ম, ঠিক আছে, ভাত হচ্ছে এখানে কর্ম। এখন দেখেন আমি যদি বলি আমি চামচ দিয়ে ভাত খাবো, তাহলে আমার ভাত খাওয়ার উপায়টা কি, মাধ্যমটা কি? তাহলে আমার ভাত খাওয়ার উপায় বা মাধ্যম যদি বলি, তাহলে সেটা হচ্ছে এই জায়গায় করণ। আমার ভাত খাওয়ার উপায় বা মাধ্যম বা সহায়ক, সেটা কি হবে, সেটা হচ্ছে করণ। এখন দেখেন আমি যদি বলি আমি ঔষধ খাবো, তাহলে আমি কি খাবো, ঔষধ খাবো। তাহলে ঔষধটা কি, হচ্ছে কর্ম। কেন কর্ম? কারণ আমি কর্তা, ঔষধকে আশ্রয় করে আমি আমার খাওয়ার কাজটা কমপ্লিট করছি, এই জন্য ঔষধ হচ্ছে কর্ম, ঠিক আছে। এখন যদি বলি যে আমি খিলিপান দিয়ে ওষুধ খাবো, তাহলে বলেন তো খিলিপান কি হবে, লজিক্যালি খিলিপান কি হবে, বলেন আমাকে, বলেন দেখি, একটু আমাকে জানান, খিলিপান এটা কি হবে, আমাকে একটু জানান প্লিজ। আফরোজা সুলতানা বলছে স্যার কর্ম ছাড়া যেটা থাকে ওইটাই কি করণ কারক? না না না, ওই সিস্টেমে শেখা যাবে না। ওকে ফাইন। আচ্ছা, আমি খিলিপান দিয়ে ওষুধ খাবো, খিলিপানটা কি আমি একটু বুঝাচ্ছি। দেখেন খিলিপানটা কিন্তু কি হবে, খিলিপান কিন্তু কর্মকারক, করণ কারক হবে না, খিলিপান হবে অধিকরণ কারক। কেন অধিকরণ কারক হবে আমি একটু বুঝাই দিচ্ছি, খেয়াল করেন কেন অধিকরণ হবে। দেখেন ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি যদি বলি এই যে পান পাতার যে ব্যাপারটা, আপনি যখন দেখবেন যে আহ পান পাতা, মনে করেন এটা একটা পান পাতা, সাপোজ ধরেন এটা একটা পান পাতা, তো পান পাতা যখন ভাঁজ করা হয় তখন দেখবেন একদম পুরো মাঝখান বরাবরই ভাবে ভাঁজ করা হয় না, ঠিক আছে, কারণ মাঝখান বরাবর পানের যে বোটা বা শিরাটা থাকে, ওই মাঝ বরাবর যদি ভাঁজ দিই তাহলে এটা নষ্ট হয়ে যায়। তো পান পাতাটা হচ্ছে কি করে বলেন, পান পাতাটা একটা র্যান্ডম একটা ভাঁজ দেয়, একটা র্যান্ডম একটা ভাঁজ দিলাম, এটার কোনো মাপ নাই যে এত ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে, ঠিক আছে। তো ভাঁজ দেয়, ভাঁজ দেওয়ার পর তারপর এখানে মনে করেন চুন, সুপারি, আদা, সরি আদা তো দেয় না, সরি, চুন, সুপারি, জর্দা, তারপর হচ্ছে হাদা পাতা, যে যেটা খায় সেটা রাখে, এবং রেখে তারপরে কি করে, এটাকে একটা কোণাকৃতির শেপ দেয়, এটাকে একটা কোণাকৃতির শেপ দেয়। ওকে ফাইন। এন্ড কোণাকৃতির শেপটা যখন আপনার দেওয়া শেষ এরকম, তখন কি করে, যে লাস্ট যে মাথাটা আছে এই মাথাটা কি করে, ভিতরের দিকে লক করে দেয়, এটাকে বলা হয় খিল দেওয়া। এটাকে বলে কি বলেন, এটাকে বলে খিল দেওয়া। সো এই হচ্ছে তৈরি হয়ে গেল আপনার খিলিপান। এখন এই খিলিপান দিয়ে যে আপনি ওষুধ খাবেন, এটা হচ্ছে করণ কারক না হয় কেন অধিকরণ হলো, এবার সেটা বুঝাই। ব্যাপারটা হচ্ছে মনে করেন এইটা আপনার প্লেট আর এটা চামচ, তা আপনি যখন চামচ দিয়ে প্লেট থেকে ভাতটা উঠাবেন, ভাতটা উঠায় যখন মুখে নিছেন, তখন কিন্তু আপনি ভাত খেয়ে চামচটা আবার রেখে দিছেন, আপনি কিন্তু চামচ সহ খায় ফেলেন নাই। কিন্তু খিলিপান দিয়ে আপনি যখন ঔষধটা খাবেন, তখন কি খিলিপান দিয়ে ওষুধগুলো মুখে ঢেলে খিলিপানটা ফেলে দিবেন, নাকি খিলিপান সব পুরোটাকে মনে করেন একসাথে করে পুরোটা একসাথে খেয়ে ফেলবেন? কারণ এখানে কিন্তু খিলিপানটা খাওয়ার কোনো মানে খাওয়ার কোনো সহায়ক বা মাধ্যম না, এখানে খিলিপানটা হচ্ছে একটা স্থান, যে স্থানের সাথে ঔষধটা অর্থাৎ কর্মটা প্লাস অবস্থায় আছে। এখন নর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা খিলিপানকে স্থান ধরতে চান না কেন, আমি সেটা বলি। কারণ স্থান মানেই আপনাদের কাছে হচ্ছে জমিন, নদী, বন, পৃথিবী, মাঠ, পাহাড়, আকাশ, এরকম কোনো কিছু, যেটা হচ্ছে মনে করেন আপনাদের কাছে মনে হয় এনি প্লেস, এনি কাইন্ড অফ প্লেস, এটাকে আপনার মনে হয় হচ্ছে এনি কাইন্ড অফ প্লেস, এটাকে আপনার মনে হয় হচ্ছে অধিকরণ, মানে স্থান। বাট এই ক্ষেত্রে মনে রাখতে হবে, কারকের ক্ষেত্রে ভাই যে কোনো কিছু স্থান হইতে পারে যদি তার উপরে অন্য কোনো কিছু প্রতিস্থাপন করা হয়।
এই যে মনে করেন আমি যদি বলি আমি হাতে ঘড়ি পরেছি, আমার হাতটা একটা স্থান। আমি চোখে চশমা পরেছি, আমার চোখটা একটা স্থান। আমি যদি বলি আমি বোর্ডে কলম দিয়ে লিখতেছি, আমার বোর্ডটা একটা স্থান। যদি বলি আমি মাথায় টুপি পরেছি, আমার মাথাটা একটা স্থান। আমি যদি বলি এই যে বোর্ডে কলম দিয়ে লিখতেছি বললাম না, এরপর যদি বলি অন্য একটা মার্কার দিয়ে কলমের উপরে লিখতেছি, তাহলে এই কলমটাই তখন স্থান। মোট কথা হচ্ছে আপনি যেটার উপরে অন্য কোনো কিছু প্রতিস্থাপন করতে পারবেন, তাহলে যেটার উপরে প্রতিস্থাপন করছেন সেটাই স্থান। কনসেপ্টটা কি ক্লিয়ার? সিম্পল বিষয়। আচ্ছা, ওকে স্যার, অবস্থান বুঝালে কি সবসময় অধিকরণ কারক হয়? আফরোজা সুলতানা বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, আল্লাহ মাফ করুক। অবস্থান বুঝালে এটা কর্ম হতে পারে, অবস্থান বুঝালে কর্তা হতে পারে, অবস্থান বুঝালে সম্প্রদান অপাদান হতে পারে, অবস্থান বুঝালে অধিকরণ হতে পারে। এই জন্য আগের যে সিস্টেম ছিল যে জায়গা বুঝালে অধিকরণ, ওই সিস্টেম ভুলে যান, টোটালি বাদ। ওই সিস্টেম মিলবে না এখন আর। কথা বুঝতে পারছেন? ওই সিস্টেম বাদ, ওই সিস্টেম চিন্তা করে আপনি করেন না, ঠিক আছে? তাইলে আর কখনো আপনার ক্লাস মিলাইতে পারবেন না। ওকে ফাইন। এখন যেটা বলতেছি, তাহলে এবার দেখেন, তাহলে খিলিপানটা দিয়ে আপনি কি করছেন? তাহলে খিলিপানের ভিতরে ওষুধটা দিয়ে আপনি খিলিপানটা সহ পুরোটা খেয়ে ফেলছেন। এই কারণে খিলিপানটা কি হবে বলেন? খিলিপানটা হচ্ছে অধিকরণ কারক। কথা কি বুঝতে পারছেন? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ভাইয়া নতুন করে সকল ক্লাসের লিঙ্ক গুলো সাজাই দিয়েন। হ্যাঁ দিব। আমি আজকে আর কালকে 2 দিন ক্লাস নিয়ে নেই। কালকে রাতে রংপুর যাব, যাওয়ার আগে আপনাদের সব ক্লাস আবার সাজিয়ে দিয়ে যাব। আচ্ছা স্যার, খিলিপান ছাড়া অন্য কিছু কি এমন আছে? আরে অন্য কত কিছু হইতে পারে। আমি তো এর অধিকরণের একটা উদাহরণ দিলাম। অধিকরণের এরকম কোটি কোটি উদাহরণ আছে না? যখন এই উদাহরণগুলো বলবো, যেমন ছাদে বৃষ্টি পড়ে, তখন অধিকরণ। ওটা অধিকরণের সূত্রের মধ্যে পড়বে, এখন তো এই সূত্রের মধ্যে পড়বে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আসেন স্যার, নাম পদ আর বিশেষ্য পদ কি একই? ব্যাপারটা হচ্ছে নাম পদের মধ্যে দুইটা পদ আসতে পারে। আপনারা যখন পদ প্রকরণ পড়ছেন, পদ প্রকরণ তো পড়াইছি, পদ প্রকরণের মধ্যে আপনাদেরকে মনে আছে যে বিশেষণ পদ পড়াইছিলাম হচ্ছে দুই প্রকার, একটা নাম বিশেষণ, একটা ভাব বিশেষণ। নাম বিশেষণের মধ্যে পড়াইছিলাম একটা বিশেষ্যের বিশেষণ, একটা সর্বনামের বিশেষণ। তার মানে নাম পদটা কি? একটা বিশেষ্য পদ, একটা সর্বনাম পদ। অ্যাকচুয়ালি কারক হয় কিন্তু এই দুইটা পদের, একটা হয় বিশেষ্য পদের, নইলে সর্বনাম পদের। এই দুইটা পদের কারক হয়, ঠিক আছে? ক্রিয়াপদের তো কারক হয় না, কারণ ক্রিয়াপদটাই তো মানে ওখানে বাক্যের উপর ডিপেন্ড করে, ক্রিয়াপদের উপর ডিপেন্ড করে। অব্যয়পদের কারক হয় না, বিশেষণ পদের হয় না। সো ক্রিয়া কারক হয় কিন্তু বিশেষ্য আর সর্বনাম পদের, ঠিক আছে? এবং এই দুইটা কারণে এটাকে বলা হয় নাম পদ। আচ্ছা, জাকারিয়া বলছে ভাইয়া আমার কারক গুলা যাচ্ছে, মাথায় মাথায় যাচ্ছে না মনে হয়। জাকারিয়া ভাই, আপনি কারকের পুরো ক্লাসটা আগে করেন, পুরো 3টা ক্লাসে আমার আগে করেন। করার পরে আপনি উদাহরণ প্র্যাকটিস করেন। উদাহরণ প্র্যাকটিস করতে গিয়ে আপনার কোন জায়গাটায় প্রবলেম হয় সেটা আপনি আমাকে ইনবক্সে দিয়েন, বা আপনি গ্রুপে ডিসকাস করেন যে ভাইয়া এটা আমার আমার লজিকে এটা হয়, তো এটা কেন হইলো না, আমার লজিক কেন হইলো না এই জায়গায়। ওই কেন হইলো না যখন 2-3টা আমি দেখাই দিব, তখন দেখবেন বাকি সবকিছু মাথায় ঢুকে গেছে। সহজ জিনিস। কথা বুঝতে পারছেন? স্যার, খিলিপান বানানোর স্টেপ গুলা শিখে রাখতে পারি? ওকে, আচ্ছা, ওকে ফাইন। ওকে ফাইন। না স্যার, মানে স্থান বুঝাই কিন্তু আমরা বুঝি না। ওই যে আচ্ছা, সুইটি বলছে যে স্যার স্থান বুঝায়, এরকম খিলিপান ছাড়া আর কি কি আছে? ভাই আমি কি বললাম, যে কোনো কিছু স্থান হইতে পারে। এই যে আমি বলি আমার আমার ব্লেজারটার মধ্যে আমি পিন মানে মাইক্রোফোনটা লাগিয়েছি, তাহলে আমার ব্লেজারটা একটা স্থান, কারণ আমার ব্লেজারটার মধ্যে আমি কি করছি, এখন মাইক্রোফোনটা লাগাইছি। তার মানে আমার ব্লেজারের উপরে মাইক্রোফোনটা প্রতিস্থাপন করছি। মানে মোট কথা হচ্ছে যে কোনো কিছু স্থান হইতে পারে, যদি তার উপর আপনি অন্য কোনো কিছু প্রতিস্থাপন করেন। আপনি যদি বলেন তুমি কপালে টিপ দিয়েছো, তাহলে টিপটা কোথায় দিছেন? কপালে দিছেন, তাহলে কপালটাই একটা স্থান। আমার কথা কি বুঝতে পারছেন? যেটার উপর আপনি অন্য কোনো কিছু প্রতিস্থাপন করতে পারবেন সেটাই স্থান। সহজ কথা। কথা কি ক্লিয়ার? ওকে ফাইন। ওকে ফাইন, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপরে পরের পয়েন্টে যাই। আমি এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপরে পরের পয়েন্টে যাই। তাহলে করণের মধ্যে এবার করণ কারকের বেসিকটা তো আমরা দেখলাম। এখন কর্মের সাথে করণের একটা জায়গায় একটু ঝামেলা আছে, কর্মের সাথে করণের। সেটা হচ্ছে খেলার নাম নিয়ে। খেলার নাম নিয়ে একটু ঝামেলা আছে। কথা বুঝতে পারছেন? এখন এটার জন্য হেডলাইন দিয়ে ফেলেন যে খেলা নিয়ে ঝামেলা। হেডলাইন দিয়ে ফেলেন খেলা নিয়ে ঝামেলা, খেলা নিয়ে ঝামেলা। তো খেলা নিয়ে ঝামেলাটা কি আমি একটু দেখাচ্ছি, খেয়াল করেন। খেলা নিয়ে ঝামেলাটা কি আমি একটু দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কিছু উদাহরণ লিখেন, যেমন মনে করেন আগে কিছু উদাহরণ লিখেন, যেমন মনে করেন ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট ক্রিকেট খেলে। এরপর লিখেন ছেলেরা ক্রিকেট খেলে, এরপর লিখেন ছেলেরা বল খেলে, ছেলেরা বল খেলে। এরপর লিখেন ছেলেরা
ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে। এরপর লিখেন ছেলেরা ছেলেরা হাডুডু খেলে, ঠিক আছে, ছেলেরা হাডুডু খেলে। ওকে ফাইন। মেয়েদের কেউ কিছু দেই, নইলে আবার মেয়েরা মন খারাপ করবে। ওকে, ধরেন বললাম যে মেয়েরা মেয়েরা যদি বলি মেয়েরা কুতকুত খেলে। ওকে ফাইন, মেয়েরা কুতকুত খেলে। আচ্ছা, যদি বলি মেয়েরা মেয়েরা চাড়া খেলে, মানে কুতকুতটা যে খেলা হয় যে চাড়াটা দিয়ে, সেই চাড়াটা। তো মেয়েরা চাড়া খেলে, ঠিক আছে। এরপর লিখেন মেয়েরা লুডু খেলে, ঠিক আছে, মেয়েরা লুডু খেলে, মেয়েরা লুডু খেলে, লুডু খেলে। আচ্ছা, এরপর লিখেন মেয়েরা ছক্কা খেলে, মেয়েরা ছক্কা খেলে, ঠিক আছে, মেয়েরা ছক্কা খেলে। লুডু আর ছক্কা একই জিনিস আমি জানি, ঠিক সেম কুতকুত বা চাড়া এটাও একই জিনিস। তাও লিখেন, লিখাচ্ছি যেহেতু একটা কাহিনী আছে, লিখেন। ওকে, এগুলো লিখছেন, এগুলো লিখছেন। আচ্ছা, তাইলে ব্যাপারটা হচ্ছে এবার আপনি এই খেলার নামগুলো নিচে আন্ডারলাইন করেন। যে খেলার নামগুলো বলেছি সেই খেলার নামগুলো নিচে আন্ডারলাইন করে ফেলেন। খেলার নামগুলো নিচে আন্ডারলাইন করে ফেলেন। খেলার নামগুলো নিচে আন্ডারলাইন করে ফেলেন। আচ্ছা, এখন দেখেন, এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি ভাই ছেলেরা কি খেলে, যদি প্রশ্ন করি ছেলেরা কি খেলে, লুডো খেলে, কি খেলে, কুতকুত খেলে, কি খেলে, হাডুডু খেলে, কি খেলে, ভলিবল খেলে, কি খেলে, শুধু বল খেলে। মানে আলটিমেটলি যাই হোক, আপনি কি দিয়ে কোশ্চেন গুলো উত্তর পাচ্ছেন কি পাচ্ছেন না বলেন। আমি যদি প্রশ্ন করি ছেলেরা কি খেলে, তাহলে কি দিয়ে কোশ্চেন গুলো আমি উত্তর পাচ্ছি কি পাচ্ছি না, পাচ্ছি। তাহলে যেহেতু কি দিয়ে কোশ্চেন গুলো আমি উত্তর পাচ্ছি, লজিক্যালি কি মানে সবই কি কর্মকারক হওয়ার কথা না? লজিক্যালি লজিক্যালি কিন্তু সবই কর্মকারক হওয়ার কথা, কিন্তু সব কিন্তু কর্মকারক না। ওকে সরি, তাহলে লজিক্যালি সব কর্মকারক হওয়ার কথা, কিন্তু সব কিন্তু কর্মকারক না। আমার কথা কি বুঝতে পারছেন? সব কিন্তু কর্মকারক না। উদাহরণ প্র্যাকটিস করতে গিয়ে মনে হয় আগে ক্লাসগুলো শেষ হোক পরে করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্লাস আগে দেখেন, আপনি ক্লাসগুলো করেন। ভাইয়া বিসিএস বা নিবন্ধন এক্সামের আগে ক্লাসগুলো শেষ করলে ভালো হয়, এমডি নাসিম ভাই বলছে। নাসিম ভাই, আমাদের সকল ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ জানুয়ারি জানুয়ারি 20-র মধ্যে আমাদের চেষ্টা করব। আর যদি জানুয়ারি 20 ক্রস হয়, জানুয়ারি 30 বা 31 হচ্ছে আমাদের লাস্ট ডেট। জানুয়ারি 31-এর মধ্যে আমাদের কোর্স মানে ফুল কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন দেখেন আমরা এটা আসলে কিভাবে বুঝবো যে কোনটা কোন কারক। তো দেখেন, ছেলেরা ক্রিকেট খেলে, এক্ষেত্রে দেখেন এই যে ছেলেরা ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেট খেলার সময় আমি যদি বলি যে ক্রিকেট, এখন প্রশ্ন হচ্ছে ভাই সবগুলোই তো খেলার নাম বোঝাচ্ছে, তাহলে এটা তো হয় মানে কর্ম হওয়ার কথা সবই, কিন্তু অ্যাকচুয়ালি এখানে সব কর্মকারক না, এখানে কর্ম আছে কর্ণ আছে। তাহলে রুলসটা কি? এবার নিচে স্টার চিহ্ন দিয়ে রুলসটা লিখেন। রুলসটা হচ্ছে নামপদের দ্বারা, নামপদ মানে যেটা নিচে দাগ দেওয়া, তাহলে নামপদের দ্বারা খেলার নাম বোঝালে, নামপদের দ্বারা খেলার নাম বোঝালে, খেলার নাম বোঝালে, নামপদের দ্বারা খেলার নাম বোঝালে তা, নামপদের দ্বারা খেলার নাম বোঝালে তা কর্ম, তা কর্ম। আর আর খেলার উপকরণ বোঝালে, আর খেলার উপকরণ বোঝালে তা করণ, খেলার উপকরণ বোঝালে, উপকরণ বোঝালে তা করণ, উপকরণ বোঝালে তা করণ। নামপদের দ্বারা খেলার নাম বোঝালে তা কর্ম, আর উপকরণ বোঝালে তা করণ। নামপদের দ্বারা খেলার নাম বোঝালে তা কর্ম, আর উপকরণ বোঝালে তা করণ। ঠিক আছে স্যার? কারকের প্রথম দুইটা ক্লাস ফিচার অপশনে দিয়েন। প্রথম দুইটা ক্লাস না, প্রথম একটা ক্লাস। আজকেই কারকের দ্বিতীয় ক্লাস হচ্ছে। মানে অ্যাকচুয়ালি আগে দ্বিতীয় ক্লাস যেটা নেওয়া শুরু করছিলাম সেটা আমি ডিলিটই করে দিব, যদি না দিয়ে থাকি ডিলিট করে দিব, কারণ ওইটার মধ্যেই তো প্রবলেমটা হইলো। স্যার নেট সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এই জন্য তো আমি ওটা ডিলিট করে দিয়েছিলাম। মানে ক্লাস আর কন্টিনিউ করি নাই। আজকে সেনা আবার প্রথম থেকে করণ কারকটা পড়াচ্ছি, বুঝতে পারছেন? ওকে ফাইন। মনিরা রিয়া বলছে ভাইয়া গ্রামারের উপর কি পরীক্ষা নেবেন শেষ হয়ে গেলে? এক্স্যাক্টলি, ইনশাল্লাহ নিব। আচ্ছা আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? ওকে
আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্টটা হচ্ছে ভাই আপনারা যখন ক্লাস করেন তখন প্লিজ ক্লাসই করেন, মানে আগের থেকে মাতবুরি করে আপনাদের কোনো কোশ্চেন আমার জিজ্ঞেস করার দরকার নাই। কথা বুঝতে পারছেন? আমি দেখতেছি অনেক ধরনের কোশ্চেন আসতেছে এখানে, ভাই এটা কি হবে, ওটা কি হবে, এটা কি হবে, ওটা কি হবে, অনেক অনেক কোশ্চেন করতেছেন, বিশেষ করে অ্যাডমিশনের যারা স্টুডেন্ট আছেন এখানে। ঠিক আছে, যেমন মনে করেন এই যে আহ ভাইয়া 11 তারিখে আমাদের এক্সাম নেওয়ার কথা ছিল, এক্সাম নেই সেটার কারণটা আমি ব্যাখ্যা করে ওদিন পোস্ট মানে গ্রুপে লাইভে এসে বলছিলাম। ঠিক আছে, যে আমার ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে আমি ওদিন সকালবেলা আইসা ক্লাস মানে কোশ্চেন করতে পারি নাই, আগামীকালকে সকালে বসে বসে কোশ্চেন করব। আপনারা কালকে রাতে পরীক্ষা দিতে পারবেন, কালকে আপনাদের পরীক্ষা নিব, আর কালকেই আমি নতুন সিলেবাস আবার দিয়েও দিব পরীক্ষার জন্য। আচ্ছা, রিটেনের উপর ক্লাস করেন, আমি করাবো বলছি, এগুলো আমাদেরকে কমেন্ট করে শুধু শুধু বলার দরকার নাই। এগুলা বললে আলটিমেটলি আমাদের ক্লাসের মনোযোগ নষ্ট হয়, শুধু শুধু এগুলো বলার দরকার নাই। দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া এটা কি বলছেন, ওটা কি বলে, সি ইউনিটের জন্য কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, বি ইউনিটের জন্য কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, ভাই কোন ইউনিটের জন্য কোন কোন টপিক গুরুত্বপূর্ণ এটার উপর আমি আলাদা পোস্ট করব, এটার উপর আপনাদের প্লিজ ক্লাসের মধ্যে আমাকে কোশ্চেন করার দরকার নাই। কথা বুঝতে পারছেন? এগুলা নিয়ে আমি আলাদা পোস্ট করব, এগুলো আমি উত্তর দিব না ক্লাসের মধ্যে। ওকে ফাইন। এবার আসেন, এবার আসেন আর যিনি যে প্রশ্ন করতেছেন যে আমারে তুমি রক্ষা করো, এটা কি আমারে কর্মকারক হবে কি হবে না? কোথাও আমার হারিয়ে যেতে নাই, মানে এখানে আমার পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে। আহ আপনার মানে পড়া, এটা পড়া রিলেটেড সাব্বির হোসেন ভাই, বাট আমার মনে হয় ক্লাসটা পুরোটা শেষ করি, তারপরে মোটামুটি আশা করি ম্যাক্সিমাম উত্তরই আপনি নিজে পেয়ে যাবেন। তারপরে যদি না পান তাহলে কারকের উপর আমি সলভ ক্লাস দিব, কারণ আমি জানি কারক এমন একটা টপিক যেটার উপর আপনার মাস্ট সলভ ক্লাস লাগবে। সো কারকের সলভ ক্লাসে আপনাদের বাকি প্রবলেম যা আছে, যত প্রশ্ন আছে সব বলবেন, আমি কোশ্চেন সলভ করে দিব। আপাতত আমি যেটা পড়াই সেটা শুধুমাত্র বুঝেন যে এইটুক বুঝছেন কিনা, কথা বুঝতে পারছেন? ওকে, আমি যেটা পড়াই সেটা শুধুমাত্র বুঝেন, তাইলেই হবে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন দেখেন, তাহলে নামপদের দ্বারা খেলার নাম বোঝালে তা কর্ম, আর খেলার উপকরণ বোঝালে তা করণ। নামপদের দ্বারা খেলার নাম বোঝালে তা কর্ম, আর খেলার উপকরণ বোঝালে সেটা হচ্ছে করণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এবার আসেন ওকে ফাইন। এবার দেখেন আমরা কিছু উদাহরণ দেখে আসি। এখন আমরা উদাহরণগুলো দেখে আসি। দেখেন, ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। এখন চিন্তা করেন তো, ক্রিকেট খেলার নাম কি? ক্রিকেট খেলা না, ক্রিকেট খেলার উপকরণ ক্রিকেট। ক্রিকেট খেলার নাম ক্রিকেট, ক্রিকেট খেলার উপকরণ তো কি? ব্যাট, বল, স্ট্যাম্প, প্যাড, এগুলো আছে। তার মানে এখানে কি হবে? এটা হচ্ছে খেলার নাম বোঝাচ্ছে, তার মানে কর্মকারক, তার মানে কর্ম। এবার দেখেন, ছেলেরা বল খেলে, ভাই বল কি খেলার নাম না উপকরণ? বল খেলার উপকরণ, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে করণ কারক। এখানে বলটা কি হবে? করণ কারক। এবার দেখেন ফুটবল খেলে, ভাই ফুটবল খেলার নাম আর উপকরণ তো সেম। ফুটবল খেলার নামও ফুটবল খেলা, ফুটবল খেলার উপকরণ ফুটবল খেলা। এখন কি হবে ভাই? এবার আসেন, ফুটবল খেলার নামও ফুটবল খেলা, ফুটবল খেলার উপকরণ ফুটবল খেলা। তো এই ক্ষেত্রে ফুটবল কি হবে? এখন এইটা সেম ব্যাপারটা হচ্ছে এইটাই, মানে হচ্ছে নামপদের দ্বারা খেলার নাম বোঝালে এই জিনিসটাই হবে। কিন্তু এই ক্ষেত্রে যে সকল খেলার নাম আর উপকরণ সেম, সেই ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতার সাথে বাক্যটা পড়ে বুঝতে হবে ওই বাক্যে ওই পদটা দ্বারা কি বুঝাইছে। যেমন দেখেন, এই যে ছেলেরা ফুটবল খেলে, এই বাক্যে ফুটবল দিয়ে কি বুঝাইছে? আর আমি যদি আরেকটা বাক্য বলি এরকম, সরি, আমি যদি আরেকটা বাক্য বলি এরকম যে আগামীকাল, যদি বলি এরকম যে আগামীকাল, ধরেন এরকম বললাম যে আগামীকাল বিদ্যালয় প্রাঙ্গণে, আগামীকাল বিদ্যালয় প্রাঙ্গণে, বিদ্যালয় প্রাঙ্গণে ছেলেদের জন্য, আগামীকাল বিদ্যালয় প্রাঙ্গণে ছেলেদের জন্য, ছেলেদের জন্য ফুটবল খেলার, আগামীকাল বিদ্যালয় প্রাঙ্গণে ছেলেদের জন্য ফুটবল খেলার, ফুটবল খেলার এক বিশাল আয়োজন করা হয়েছে। এক বিশাল আয়োজন করা হয়েছে, বিশাল আয়োজন করা হয়েছে। একটু চিন্তা করেন, বিশাল আয়োজন করা হয়েছে, এই যে একটা বাক্য বললাম আয়োজন করা হয়েছে, এই যে একটা বাক্য বললাম, এখন এই বাক্যের মধ্যে এই ফুটবল খেলা, এটা দ্বারা কি এটা বোঝাচ্ছে যে ছেলেরা ফুটবল দিয়ে খেলবে, নাকি এটা বোঝাচ্ছে যে একটা খেলার আয়োজন করা হয়েছে যে খেলার নামটা ফুটবল? দেখেন, এখানে কিন্তু এটা বোঝাচ্ছে যে একটা খেলার আয়োজন করা হয়েছে যে খেলার নাম ফুটবল। তার মানে এই বাক্যে ফুটবলটা কি? এই বাক্যে ফুটবল হচ্ছে করণ কারক। এই বাক্যে ফুটবল কি? সরি, কর্মকারক। এই বাক্যে ফুটবল কি? কর্মকারক। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু ছেলেরা ফুটবল খেলে, এখানে এটা বোঝাচ্ছে যে ফুটবল দিয়ে খেলতেছে। সেই বাক্যে ফুটবল কি হবে বলেন? এই বাক্যে ফুটবল হবে হচ্ছে করণ কারক, এই বাক্যে ফুটবল হবে করণ কারক। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝিতে পারছি, আশা করি বুঝিতে পারছি।
আশা করি বুঝিতে পারছি। ওকে, সুমাইয়া ইসলাম বলছে স্যার ঘুম পাইতেছে। আপনি ঘুমায় যান আপু, কোনো সমস্যা নাই। আপনার এখানে ঘুম পাইতেছে এখানে বলার কোনো দরকার ছিল না। আপনি ঘুম আসছে ঘুমায় যান, ঠিক আছে, আপনার তো এখানে বলার দরকার নাই। আপনি ঘুমায় যান, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি পরে ক্লাস দেখে নেবেন রেকর্ড, এত প্যারার তো কিছু নাই। আপনার ঘুম ঘুম আসতেছে এটা বলার কি দরকার? ওকে ফাইন। কোনটার সাথে কোনটার কনফিউশন? এভাবে একমাত্র আপনি পড়ান, তার জন্য আপনার ক্লাস খুব ভালো লাগে, নাসিম ভাই বলছে। ওকে ফাইন, ঠিক আছে নাসিম ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন, ছেলেরা হাডুডু খেলতেছে। দেখেন হাডুডু খেলতেছে, এখানে যে ব্যাপারটা, এখন হাডুডু খেলার উপকরণ কি? হাডুডু খেলার কি কোনো উপকরণ আছে? উত্তর হচ্ছে না। হাডুডু খেলার উপকরণ হচ্ছে সরিষার তেল। ঠিক আছে, গায়ে সরিষার তেল মাইখা নামবেন, আপনারা ধরতে পারবে না। হাডুডু খেলার অ্যাকচুয়ালি কোনো উপকরণ নাই, হাডুডু খেলার নাম বোঝায়, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে কর্মকারক, এটা হচ্ছে কর্মকারক। আচ্ছা, এবার আসেন, এরপরে হচ্ছে এক মিনিট, আহমদুল্লাহ আমি ক্লাসে প্রকাশনীতে। আমি নিজেই তো ক্লাস রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি 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 ইয়া করতেছি, আমি তোমার এখান থেকে বেরিয়ে ফোন দিচ্ছি তোমার। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা দেখেন, তাহলে মেয়েরা কুতকুত খেলে, এখন এই বাক্যে এই যে মেয়েরা কুতকুত খেলে, কুতকুতটা কি হবে একটু চিন্তা করেন তো। মেয়েরা কুতকুত খেলে, কুতকুত কি খেলার নাম না? সো এটা কি হবে? এটা হচ্ছে কর্ম। কুতকুত হচ্ছে খেলার নাম, এটা হচ্ছে কর্ম। এবার দেখেন মেয়েরা চালা খেলে, তাহলে কুতকুত খেলার যে উপকরণটা কি? চালা। তাহলে চালা দিয়ে খেলে, চালাটার খেলার উপকরণ, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে করণ কারক, এটা হচ্ছে করণ কারক। এবার দেখেন মেয়েরা লুডু খেলে, লুডু খেলার নাম, তাহলে লুডু খেলার নাম যেহেতু এটা হচ্ছে কর্মকারক। আচ্ছা এবার আসেন, লুডু খেলার নাম, তো এটা হচ্ছে কর্মকারক। এবার যদি বলি মেয়েরা ছক্কা খেলে, ছক্কা কি খেলার নাম না উপকরণ? ছক্কা খেলার উপকরণ, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে করণ কারক। আশা করি আমি বুঝিতে পারছি, আশা করি আমি বুঝাতে পারছি। কারো কোনো কোশ্চেন? বলেন, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমি দুই একটা উদাহরণ একটু বলি, এবার আমাকে তাহলে বলেন তো, আমি দুই একটা উদাহরণ বলি, আমাকে একটু বলেন তো দেখি। যদি বলি এরকম যে, যদি বলি এরকম, এক মিনিট, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ফোন ফোন দিছিলাম, 16 তারিখ তো বিজয় দিবস, এখন বিজয় দিবসে কি রংপুরে ক্লাস? ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে খেয়াল করেন, দেখেন, তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি যদি বলি যে আগামীকাল আগামীকাল কলেজ প্রাঙ্গণে, আগামীকাল কলেজ প্রাঙ্গণে কলেজ প্রাঙ্গণে কলেজ প্রাঙ্গণে মেয়েদের, আগামীকাল কলেজ প্রাঙ্গণে মেয়েদের জন্য দড়ি খেলার, মেয়েদের জন্য দড়ি খেলার বিশেষ আয়োজন করা হয়েছে। দড়ি খেলার বিশেষ আয়োজন, দড়ি খেলার বিশেষ আয়োজন করা হয়েছে, আয়োজন করা হয়েছে, করা হয়েছে। তাহলে এই যে বললাম যে আগামীকাল কলেজ প্রাঙ্গণে মেয়েদের জন্য দড়ি খেলার বিশেষ আয়োজন করা হয়েছে, এইখানে দড়ি খেলাটা কোন খেলা হবে বলেন তো? মানে এটা কি কর্ম না করণ হবে? দেখি বলেন। স্যার ছক্কা খেলে, ছক্কা তো উপকরণ হওয়ার কথা না, তো উপকরণই তো বলছি, উপকরণ দেখেই তো, এটাকে করণ বলছি। ছক্কা কি উপকরণ না? উপকরণ দেখেই তো করণ বলছি। ওকে ফাইন। স্যার মার্বেল খেলা, এটা কি করণ কারক? বলতেছি, দাঁড়ান, বলেন এটা কি হবে? স্যার ছেলেরা ক্রিকেট খেলে, এটা কর্ম হলে ফুটবল খেলে কেন কর্ম না? এটা আবার বলেন একটু। আচ্ছা ওকে ফাইন, আচ্ছা ওকে বলতেছি, দাঁড়ান, ফুটবলেরটা আরেকবার বুঝান। আচ্ছা বলতেছি, ফুটবলেরটা সহ আমি বুঝতে পারছি কোন জায়গায় প্রবলেম আপনাদের, আমি আরেকবার বলছি। দেখেন, যে সকল খেলার নাম আর উপকরণ একই, যেমন ফুটবল, শুধু ফুটবল না, ফুটবল, ভলিবল, মার্বেল, লাঠি, দড়ি, ঠিক আছে, এই যে দেখেন দড়ি খেলার নামও দড়ি খেলা, দড়ি খেলার উপকরণ দড়ি খেলা, তারপর লাঠি খেলার নামও লাঠি খেলা, লাঠি খেলার উপকরণ লাঠি খেলা, মার্বেল খেলার নামও মার্বেল, মার্বেল খেলার উপকরণ মার্বেল, ঠিক আছে, লাটিম খেলার নামও লাটিম খেলা, লাটিম খেলার উপকরণ লাটিম খেলা, লাটিম। তাহলে যে সকল খেলার নাম আর উপকরণ সেম, সে সকল ক্ষেত্রে বাক্য পড়ে বুঝতে হবে যে আপনার বাক্যের মধ্যে কি বলছে, মানে বাক্যের মধ্যে এটা দ্বারা কি খেলার নাম বুঝাইছে নাকি খেলার নাম বুঝায় নাই। যেমন আমি যদি বলি বিশ্ব লাটিম খেলা দিবস মানে উপলক্ষে, বা বিশ্ব
লাটিম খেলা প্রতিযোগিতায়, বিশ্ব লাটিম খেলা প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে। তাহলে এই জায়গায় কি এটা বোঝাচ্ছে যে সে লাটিম দিয়ে খেলতেছে, নাকি এটা বোঝাচ্ছে যে একটা খেলা হইছে, এই খেলার নাম হচ্ছে লাটিম খেলা, আর সেই খেলায় সে হচ্ছে ফার্স্ট হয়েছে? কথা বুঝেন নাই? তার মানে এই জায়গায় লাটিম কিন্তু খেলার নাম, তার মানে এটা কর্ম। কিন্তু আমি যদি বলি সে লাটিম খেলতেছে, তার মানে কি সে লাটিম দিয়ে খেলতেছে, তখন এটা করণ। বুঝতে পারছেন জিনিসটা? আমি যদি বলি তাহলে মানে বিশ্বকাপ ফুটবল বা ফুটবল বিশ্বকাপে হচ্ছে ইয়াতে ওটা কি বলে, আর্জেন্টিনা জয়ী হয়েছে। তাহলে বিশ্বকাপ ফুটবলে বা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা জয়ী হয়েছে, এখানে ফুটবল কোন কারক? ফুটবল এখানে খেলার নাম। তো তখন হচ্ছে কি, তখন হচ্ছে কর্মকারক। কিন্তু যদি বলি ছেলেরা ফুটবল খেলে, তখন কি, তখন এটা বোঝাচ্ছে যে ফুটবল দিয়ে খেলতেছে, তখন এটা করণ কারক। কথা কি বুঝতে পারছেন? বলেন এই পর্যন্ত কি ক্লিয়ার? স্যার দড়ি করণ হবে না, দড়ি হচ্ছে দড়ি খেলা লাস্ট লাইনে কর্ম হবে। হ্যাঁ এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে কর্ম হবে দড়ি খেলা, কারণ এই জায়গায় এই বাক্যে দড়িটা দ্বারা কর্ম বোঝাচ্ছে। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? আমাকে একটু বলেন। ভাই অধিকাংশ ক্ষেত্রে ফুটবল থাকলেই আমরা সে কি করণ দিতে হবে, এগুলো ভুগিচুগি নিয়ম, এটি বাদ দেন। অধিকাংশ ক্ষেত্রে ফুটবল থাকলেই করণ কারক দিতে হবে, এগুলো হচ্ছে মনে করেন ভুগিচুগি নিয়ম। যেমন আপনাদেরকে মাঝে মাঝে দেখবেন অপাদান কারক অনেকে শিখায় এরকম, ভয় থাকলেই অপাদান কারক। অনেকেই শিখাবে এরকম, এবং অনেক বইতেও এরকম লেখা পাবেন, ভয় থাকলেই অপাদান কারক। 100% ভুল। ভয় থাকলে জীবন অপাদান কারক হবে না, ভয় থাকলে সেটা কর্মকারক। ভয়ের উৎস বুঝালে সেটা অপাদান কারক। হ্যাঁ এটা সত্য যে আমাদের পরীক্ষায় ভয় দিয়ে যে উদাহরণগুলো দেয়, সেই উদাহরণগুলোর ক্ষেত্রে নর্মালি সেটা অপাদান কারকই হয়। আমাদের মানে বাক্যে পরীক্ষার ক্ষেত্রে যে উদাহরণগুলো আসে ভয় দিয়ে, যেমন বাবাকে প্রচন্ড ভয় পাই, ভয়ের বাবার নিচে আন্ডারলাইন, তো বাবা এখানে অপাদান কারকই হয়। কিন্তু যেভাবে আমাদের বইগুলোতে থাকে বা যেভাবে আমাদেরকে শেখানো হয় এরকম ভয় থাকলে অপাদান কারক, এটা 100% ভুল। যেমন আমি যদি বলি আমি ভয় পাই, তাহলে এই জায়গায় কি ভয় অপাদান? 100% না, এই জায়গায় ভয় কর্ম। কথা বুঝতে পারছেন? সো শাওন স্যার যেটা পড়ায় এটা পড়েন, অন্যগুলো দরকার নাই। আচ্ছা উম আচ্ছা উম্মে হানি বলছে আফরোজা উচ্চ লাভ খেলায় প্রথম হয়েছে, এটা কর্মকারক। তুমি কি উচ্চ লাভ খেলায় অংশগ্রহণ করবে, এটা করণ কারক? উত্তর হচ্ছে না। তুমি উচ্চ লাভ খেলায় অংশগ্রহণ করবে কিনা এটাও তো এটাই বোঝাচ্ছে যে তুমি এই খেলার, একটা খেলা আছে, এই খেলার নামটা হচ্ছে মানে উচ্চ লাভ, সেই খেলার মধ্যে অংশগ্রহণ করতেছে, তো এটা তো কর্মই হবে। কথা বুঝেন নাই? এটা তো কর্মই হবে। আর দ্বিতীয় কথা, এটা তো করণ হওয়ার প্রশ্নই আসে না, কারণ এই খেলার তো উপকরণই নাই। উপকরণ না থাকলে করণটা হবে কেমনে? কথা বুঝেন নাই? উচ্চ লাভ খেলা যেটা, এটা তো আলটিমেটলি এটার কোনো করণ নাই, আপনি লাভ দিতে, এটার মধ্যে তো উপাদানই নাই, এটা করণ কেমনে হবে? কথা বুঝেন নাই? এটা আপনি যদি বলি ছেলেরা উচ্চ লাভ খেলে, তাও এটা কর্মকারক। আগামীকাল উচ্চ লাভ খেলা হবে, তাও এটা কর্মকারক। কথা বুঝতে পারছেন? কারণ আলটিমেটলি এই জায়গায় উচ্চ লাভ দ্বারা, এটা উচ্চ লাভের তো কোনো মানে এটার মধ্যে তো কোনো উপকরণই নাই, তাহলে করণ কেমনে হবে? কথা বুঝতে পারছেন? ভালো প্রশ্ন ছিল। ওকে ফাইন। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝছেন। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, আমরা পরের পয়েন্টে যাই। আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, আমরা পরের পয়েন্টে যাই। আচ্ছা এরপর দেখেন, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম। কি রে ভাই, এটা কোত্থেকে আসলো? আসেন পরের পয়েন্টে যাই। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার করেছি, এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে করণ কারকের মধ্যে যে খেলা নিয়ে ঝামেলা আছে সেটা নিয়ে। এবার আমরা আলোচনা করব সম্প্রদান কারক নিয়ে ইন ডিটেইলস। সম্প্রদান কারক। ওকে, সম্প্রদান কারক। ওকে, এখানে সম্প্রদান কারক পড়ার ক্ষেত্রে আমি একটা কথা বলে নেই। আমরা সম্প্রদান কারক সাধারণত স্কুল কলেজ লেভেলে যেভাবে শিখছি বা কোচিং গুলোতে আমাদেরকে সম্প্রদান কারক যেভাবে শেখানো হয়, একটাই টেকনিক শেখানো হয়, সেটা হচ্ছে টি1। টি1 কেন বললাম পরে বলবো। একটাই টেকনিক শেখানো হয়, সেটা হচ্ছে ক্রিয়াকে যদি কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এবং সেক্ষেত্রে যদি মালিকানা ত্যাগ করে দেয়া বোঝায়, মালিকানা ত্যাগ বোঝায়, ঠিক আছে, মালিকানা ত্যাগ বোঝায়, তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক। এই একটা সিস্টেমে শেখানো হয় আমাদেরকে। ক্রিয়াকে যদি কাকে দ্বারা কোশ্চেন গুলো উত্তর পাওয়া যায় এবং সেক্ষেত্রে যদি দেখি যে মালিকানা ত্যাগ করে দেওয়া বোঝাচ্ছে, সেটা হচ্ছে সম্প্রদান কারক। এই সিস্টেমে শেখানো হয়। বাট আমরা এই সিস্টেমটা অ্যাকচুয়ালি শিখবো না। আমার কথা বুঝতে পারছেন? হ্যালো আসসালামু আলাইকুম। জব 22 বাচ্চা তো তুমি আছোই, দেখতে পারবা ক্লাস শেষ হলে 11টা। হ্যাঁ ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে ক্রিয়াকে যদি কাকে দ্বারা প্রশ্নগুলোর উত্তর পাই তাহলে সেটা হচ্ছে মালিকানা ত্যাগ বোঝাবে, আর মালিকানা ত্যাগ বোঝালে সেটা কি হবে? মালিকানা ত্যাগ বোঝালে সেটা হচ্ছে সম্প্রদান কারক হবে। এটা হচ্ছে আমাদের স্কুল কলেজ লেভেলে আমাদেরকে শেখানো হয় এভাবে। এটা ভুল না, কিন্তু এই একটা সিস্টেম দিয়ে আপনি যদি কারক শিখেন আপনি জীবনেও কারক মানে সম্প্রদান কারক পরিপূর্ণভাবে শিখতে পারবেন না। এমন অনেক সম্প্রদান কারক আছে যেটা এই সিস্টেম দিয়ে মিলবে না। কথা বুঝতে পারছেন? দ্যাট ইজ ওয়াই আমরা এভাবে পড়বো না। আমরা এখানে পড়বো কি সম্প্রদান কারকের 3টা টেকনিক শিখবো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখানে 3টা সিস্টেম পড়বো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন 3টা সিস্টেম কি কি? আচ্ছা, এবার আসেন ওকে ফাইন। তাহলে এবার আসেন, তাহলে মালিকানা ত্যাগের ব্যাপারটা আমরা বুঝলাম। এটা এবার আসেন নাম্বার 2। নাম্বার 2 কি খেয়াল করেন? টেকনিক 2, T2। T2 T2 হচ্ছে ফোন দিছিল কে জানেন? ফোন দিছিল হচ্ছে হোম মিনিস্টার। হোম মিনিস্টার মানে আমার হোম মিনিস্টার, মানে আমার আপনাদের ভাবি ফোন দিছিল। ফোন দিয়ে বলছে কতক্ষণ লাগবে ক্লাস শেষ করতে। এই জন্য বললাম জব 22 বেচে তুমি আসোই, দেখো ক্লাস শেষ হয় কয়টায়। মানে অ্যাকচুয়ালি সে বলছিল যে আজকে ক্লাসটা না নিলে হয় না, কারণ সারাদিন পরিশ্রম করছি জানে, ফরিদপুরে সারাদিন ক্লাস নিছি। তো এই জন্য বলছিল যে ক্লাস না নিতে। পরে চিন্তা করলাম যে না, যেহেতু কয়েকদিন মাঝখানে নেটের জন্য ইস্যু ছিল একটা, পরে চিন্তা করলাম আজকে যেমনি হোক ক্লাস নিবই। এই জন্য গুলিস্তানে নেমে, মানে ফরিদপুর থেকে জাস্ট বাস দিয়ে এসে গুলিস্তানে নেমে চিন্তা করছি বাসায় যদি যাইতে চাই তাহলে আজকে আর ক্লাস নিতে পারবো না, কারণ বাসায় যাইতে হলে মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবে। তো তাইলে বাসায় যাই পৌঁছতে পৌঁছতে বাজবে 12টা, 12টার পরে ক্লাস নেওয়া হবে না। তো পরে চিন্তা করলাম তাহলে আমি প্রকাশনীতে চলে যাই। পরে দ্রুত প্রকাশনীতে চলে আসছি। এখানে এসে তারপরে হচ্ছে মনে করেন জাস্ট সেট আপ করে ক্লাস নেওয়া শুরু করছি। এটা শেষ করে তারপর বাসায় যাবো। বাসায় যেতে যেতে বাজবে রাত 1টা। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন, এবার আসেন। তাহলে এখন দেখেন শাওন ভাই বুঝছেন চেষ্টা করে, হ্যাঁ অনেক সময় পারি না, বলেও টাইমলি ক্লাস নিতে পারি না, কিন্তু ভাই আমি সত্যি চেষ্টা করি আপনাদের জন্য যাতে সেরা সার্ভিসটা দিতে পারি। বুঝতে পারছেন? আশা করি পড়ানোর মান নিয়ে তো কোনো প্রশ্ন আসার কথা না, কিন্তু ক্লাস নিয়মিত হয় কি হয় না এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশনে থাকার দরকার নাই। আশা করি আমরা নির্দিষ্ট সময়ের আগেই বা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা ক্লাস শেষ করে ফেলতে পারবো, টেনশনে কিছু নাই। ওকে ফাইন, আমরা পরের পয়েন্টে আসি। আচ্ছা, ক্রিয়া কাকে বলে? এটা হচ্ছে মালিকানা ত্যাগ করলে, ক্রিয়াকে যদি মালিকানা ত্যাগ করে প্রশ্ন করা সেটা হচ্ছে সম্পাদন কারক হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যদি বলি নামপদের দ্বারা, নামপদের দ্বারা, নামপদের দ্বারা যদি, নামপদের দ্বারা যদি ইহলৌকিক সম্পর্ক বোঝায়, নামপদের দ্বারা যদি ইহলৌকিক, ইহলৌকিক সম্বন্ধ বোঝায়, ইহলৌকিক সম্বন্ধ, ইহলৌকিক সম্বন্ধ বোঝায়, সম্বন্ধ বোঝায়, নামপদের দ্বারা যদি ইহলৌকিক সম্বন্ধ বোঝায় তাহলে তা, তাহলে তা কর্ম, কর্ম, আর নামপদের দ্বারা যদি ইহলৌকিক সম্বন্ধ বোঝায় তাহলে তা কর্ম, আর পরলৌকিক সম্পর্ক বোঝালে, আর পরলৌকিক সম্পর্ক বুঝালে, পরলৌকিক সম্পর্ক বুঝালে, বুঝালে তা, নামপদের দ্বারা যদি ইহলৌকিক সম্বন্ধ বোঝায় তাহলে তা কর্ম, আর পরলৌকিক সম্পর্ক বোঝালে তা সম্প্রদান, সম্প্রদান। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, নামপদের দ্বারা যদি ইহলৌকিক সম্পর্ক বোঝায় তাহলে কর্ম, আর পরলৌকিক সম্পর্ক বোঝালে সেটা সম্প্রদান। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, নামপদের দ্বারা যদি ইহলৌকিক সম্বন্ধ বোঝায় তাহলে তা কর্ম, আর পরলৌকিক সম্পর্ক বোঝালে তা সম্প্রদান। চলেন কিছু উদাহরণ দেখে আসি। ও না, উদাহরণ পরে দেখবো, এটা তো মাত্র নাম্বার T2 করলাম। এবার আসেন T3। T3 কি? আমরা একটু T3টা শিখি আসেন। T3, T3টা কি জিনিস আমরা একটু সেটা দেখি আসেন। T3 কি? T3 লিখেন, ওকে T3 লিখেন। T3 ব্যাপারটা হচ্ছে নামপদের দ্বারা, লিখেন নামপদের দ্বারা, নামপদের দ্বারা যদি কোনো উদ্দেশ্য বুঝায়, নামপদের দ্বারা যদি কোনো উদ্দেশ্য, যদি কোনো উদ্দেশ্য বুঝায়, নামপদের দ্বারা যদি কোনো উদ্দেশ্য বুঝায় তাহলে তা সম্প্রদান, তাহলে তা সম্প্রদান। নামপদের দ্বারা যদি কোনো উদ্দেশ্য বুঝায় তাহলে তা সম্প্রদান, আর উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝালে, আর উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝালে,
উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝালে উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝালে উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝালে তা অধিকরণ। উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝালে তা অধিকরণ। ওকে, আগে লিখেন, তিনটা লিখেন, পরে হচ্ছে আমরা একটা একটা করে প্র্যাকটিসে যাব। কথা বুঝতে পারছেন? সব কারকই কর্মকারকের প্রবলেমটা কি? প্রত্যেকটাতেই প্রবলেম করতেছে। আচ্ছা, প্রবলেমটা হতেই পারে, ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, টেনশন নাই। আচ্ছা, ওকে ফাইন। তাহলে এবার আসেন, নামপদের দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে তা কর্ম, সরি, তাহলে তা হচ্ছে সম্প্রদান, আর উদ্দেশ্য সম্পাদনের স্থান বোঝালে সেটা অধিকরণ। আমরা উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝালে সেটা অধিকরণ। এবার চলেন আমরা একটু দেখি যে আসলে উদ্দেশ্য সম্পাদনের স্থান কতটুকু বুঝাইছে বা সম্প্রদান কারকের মানে কি। মানে হচ্ছে নিঃস্বার্থভাবে কোনো কিছু যদি ত্যাগ করে দেওয়া বোঝায় সেটা হচ্ছে সম্প্রদান। এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা, কিন্তু সবসময় এই সংজ্ঞা দিয়ে মিলে না। দ্যাট ইজ ওয়াই আমরা সম্প্রদান কারক এই তিনটা টেকনিকে শিখবো। তিনটা টেকনিক কি কি আসেন? এক নম্বর টেকনিক হচ্ছে আমরা বলছি যে ক্রিয়াকে যদি কাকে দ্বারা কোশ্চেন করলে দেখি যে মালিকানা ত্যাগ করে বোঝাচ্ছে তাহলে সেটা হচ্ছে সম্প্রদান, এটা এক নম্বর টেকনিক। নাম্বার টু হচ্ছে নামপদের দ্বারা যদি ইহলৌকিক সম্বন্ধ বোঝায় তাহলে তো কর্ম, আর পরলৌকিক সম্পর্ক বোঝালে তার সম্প্রদান, এটা হচ্ছে 2 নাম্বার। এবার হচ্ছে নাম্বার 3, নামপদের দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে তো সম্প্রদান, আর উদ্দেশ্য সম্পাদনের স্থান বোঝালে তো অধিকরণ। এখানে তিনটা হবে। আচ্ছা, মমিনুর ভাই একটা প্রশ্ন করেছে, স্যার ছেলেরা ব্যাডমিন্টন খেলে, এটা কি হবে? আপনি একটু চিন্তা করেন তো, ব্যাডমিন্টন খেলার নাম কি ব্যাডমিন্টন না? ব্যাডমিন্টন খেলার কি উপকরণ ব্যাডমিন্টন না? ব্যাডমিন্টন তো খেলার নাম, সেটা কি হবে? এটা হচ্ছে অবশ্যই কর্ম হবে। যে সকল খেলার নাম আর উপকরণ সেম, সে সকল ক্ষেত্রে আমি ওটা চিন্তা করব। কিন্তু এমনিতেই চিন্তা করেন, ব্যাডমিন্টন খেলার নাম, ব্যাডমিন্টন তো খেলার উপকরণ না। ব্যাডমিন্টন খেলার উপকরণ তো র্যাকেট, ব্যাট আছে, কর্ক আছে, নেট আছে, অনেক কিছু, তাই না? ওকে ফাইন, অবশ্যই কর্ম হবে। মিরাজুল ইসলাম অপি বলছে, স্যার এটা নাকি এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। উত্তর হচ্ছে ভাই, ব্যাকরণে যে কি বাদ দিছে আর কি বাদ দেয় নাই এটাই আসলে কনফিউশন। কারণ মোটামুটি মনে করেন যে আমাদের ক্লাস 9-10 এর নতুন বাংলা ব্যাকরণ বইতে সম্প্রদান কারক নাই, এটা সত্য। সম্প্রদান কারক নাই, এটা সত্য। কিন্তু সম্প্রদান কারক থেকে অহরহ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো বাদ দেন, গত 2-1 বছরের মধ্যেও আপনি দেখবেন অনেক জায়গায় প্রশ্ন আসছে। তো সম্প্রদান কারক যে ডাইরেক্ট বাদ দিয়ে দিছে বলা যাবে ব্যাপারটা এরকম না, আমাদের শিখতে হবে। বুঝতে পারছেন? ওকে, ক্লাস 9-10 এর বাচ্চার সম্প্রদান কারক সম্পর্কে না শিখলেও চলে, বাট আপনার শিখতে হবে। আচ্ছা, 1 মিনিট। এতক্ষণ যাবত আমার নিজের কাছে নিজের অনেক ঘোলা লাগতেছিল, এখন পুরোপুরি পারফেক্ট মনে হচ্ছে। বলবেন না যে ভাইয়া একটু ঘোলা লাগতেছে? এখন তো পুরোপুরি পারফেক্ট। কিন্তু এতক্ষণ খেয়াল করি নাই যে ম্যানুয়াল ইয়াতে দেওয়া ছিল, এখন অটো ফোকাস করে দিছি, এখন পুরো ক্লিয়ার। ওকে, এরপরে কি বলছেন দেখি। আচ্ছা, এরপর হচ্ছে স্যার বউকে আংটি উপহার দিলে এটা কি সম্প্রদান হবে? এটা ইনভেস্টমেন্ট, এটা পরবর্তীতে কাজে লাগবে। ওকে ফাইন। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা এবার কিছু উদাহরণ দেখব। আমি সম্প্রদান কারক পড়ানোর সময় 22টা উদাহরণ দিই, 22 থেকে 23টা উদাহরণ দিই। এই 22 থেকে 23টা উদাহরণ যে বুঝবে ও আর সম্প্রদান কারক নিয়ে কোনোদিন প্যাচ লাগবে না ওর। ঠিক আছে? সো এই সম্প্রদান কারকটা আপনি 22-23টা উদাহরণ দিব, প্রত্যেকটা লিখেন। লিখার পরে আমরা একটা একটা করে বুঝাই দিব। ঠিক আছে? লেখার পরে একটা একটা করে বুঝাই দিব। কথা বুঝ ওকে? তাহলে আসেন। আসেন, ওকে ফাইন। একটা একটা করে বুঝাই দিব। লিখেন 1 নাম্বার। 1 নাম্বার লিখেন। 1 নাম্বার লিখেন, ভিক্ষুককে ভিক্ষা দাও। লেখেন, ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও। ওকে, নাম্বার 1। নাম্বার 2, গরিবকে কাপড় দাও। নাম্বার 2, গরিবকে কাপড় দাও। গরিবকে কাপড় দাও। ওকে। নাম্বার 3, ধোপাকে কাপড় দাও। নাম্বার 3, ধোপাকে কাপড় দাও। ধোপাকে কাপড় দাও। নাম্বার 4, অন্নহীনে অন্ন দাও।
নাম্বার 4 অন্নহীনে অন্ন দাও, অন্নহীনে অন্ন দাও। নাম্বার 5 কর্মচারীকে বেতন দাও, নাম্বার 5 কর্মচারীকে বেতন দাও, কর্মচারীকে বেতন দাও। নাম্বার 5 কর্মচারীকে বেতন দাও। নাম শিট, আউ, এক মিনিট এক মিনিট। ও মানে আমাদের এই রুমটা অ্যাকোস্টিক ফোম দেওয়া, তো প্রকাশনীর রুমটা অ্যাকোস্টিক ফোম দেওয়া, তো অ্যাকোস্টিক ফোম মানে লাগানোর জন্য হচ্ছে আমরা ওই যে টুথপিক দিয়ে ককশিটের মধ্যে ভাবে লাগাইছিলাম, তো কয়েকটা ফোম খুলে পড়ে গেছে। তো আমি পাশে দেখছি ফোম পড়া, কিন্তু আমি আর খেয়াল করি নাই যে ফোমের ভিতরে টুথপিক গুলো আছে। তো মনে করেন মাত্র একদম মোটামুটি হাফ সেন্টিমিটারের মতো ঢুকে গেছে পায়ে, এন্ড কন্টিনিউয়াসলি এখনো রক্ত বেরোচ্ছে। ভালোই একটা ব্যথা হয়েছি, পা দিতেই কষ্ট হচ্ছে, খেয়ালই করিনি। ওকে আসেন, ভিক্ষুককে ভিক্ষা দাও, গরিবকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, অন্নহীনে অন্ন দাও, কর্মচারীকে বেতন দাও। আচ্ছা এবার দেখেন, কর্মচারীকে বেতন দাও। আচ্ছা এরপর দেখেন 6 নম্বর, 6 নম্বর দেখেন, 6 নম্বর দেখেন হচ্ছে অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো। 6 নম্বর। এরপর হচ্ছেন 7 নম্বরে যে, আচ্ছা আগে একটু লিখে ফেলেন সবাই, লেখা হলে আমাকে একটু জানাবেন যে ভাই লেখা হয়েছে, তারপর আমি নতুন উদাহরণে যাব। একটু লেখা হলে জানাবেন, তারপর আমি নতুন উদাহরণে যাব। ভিক্ষুককে ভিক্ষা দাও, গরিবকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, অন্নহীনে অন্ন দাও, কর্মচারীকে বেতন দাও, অন্ধজনে দেহ আলো। একটু লিখেন। ভিক্ষুককে ভিক্ষা দাও, গরিবকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, অন্নহীনে অন্ন দাও, কর্মচারীকে বেতন দাও, অন্ধজনে দেহ আলো। লিখছেন? একটু লিখেন। স্যার লেখা শেষ, ডান 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 হয়ে গেছে। আচ্ছা ওকে, তাহলে এই পর্যন্ত আমরা দেখেছি। এবার আসেন 7 নম্বর। 7 নম্বরে দেখেন আমরা কি বলেছি। 7 নম্বরে বলেছি হচ্ছে অন্ধজনে দেহ আলো লিখেছেন। এবার লিখেন সমিতিতে চাঁদা দাও। আসেন সমিতিতে, সমিতিতে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও। এরপর আসেন 8 নম্বর, সমবায় সমিতিতে চাঁদা দাও, সমবায় সমিতিতে, সমবায় সমিতিতে চাঁদা দাও, সমবায় সমিতিতে চাঁদা দাও। একটা হচ্ছে সমিতিতে চাঁদা দাও, একটা হচ্ছে সমবায় সমিতিতে চাঁদা দাও। এরপর দেখেন, আচ্ছা সমবায় সমিতিতে চাঁদা দাও। এরপর লিখেন 9 নম্বর। 9 নম্বর হচ্ছে মসজিদে চাঁদা দাও। এরপর লিখেন মসজিদে চাঁদা দাও, মসজিদে চাঁদা দাও, মসজিদে চাঁদা দাও। এরপর লিখেন 10 নম্বর, সন্ত্রাসীকে চাঁদা দাও, সন্ত্রাসীকে চাঁদা দাও, সন্ত্রাসীকে চাঁদা দাও, সন্ত্রাসীকে চাঁদা দাও। এরপর লিখেন 11 নম্বর, 11 নম্বর লিখেন শাওন ভাইকে চাঁদা দাও। লিখেন শাওন ভাইকে চাঁদা দাও, শাওন ভাইকে চাঁদা দাও, শাওন ভাইকে চাঁদা দাও। ওকে ফাইন, তাহলে শাওন ভাইকে চাঁদা দাও। 12 নম্বর লিখেন, ওকে শাওন ভাইকে চাঁদা দাও। এরপর লিখেন সন্ত্রাসীকে চাঁদা দাও, শাওন ভাইকে চাঁদা দাও। এরপর লিখেন প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দাও, প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দাও, প্রভিডেন্ট
প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দাও, প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দাও, প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দাও। আচ্ছা এরপর লিখেন প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দাও। আচ্ছা এই পর্যন্ত লিখেন, আগে 12 নম্বর পর্যন্ত লিখেন, 12 নম্বর পর্যন্ত লিখেন। জাকারিয়া আদনান ভাই, আপনার যে বিষয়, এই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব, মানে আমি এটা নিয়ে আলোচনা করব, আপনাদের সাথে আলোচনা করব। ওকে, সাইব ভাই বলছে ভাই এত সাদা দিলে তো ফকির হয়ে যেতে হবে। আচ্ছা লিখেন লিখেন। ওকে, লেখা হয়েছে? আচ্ছা এক মিনিট একটু। ওকে আসেন, তাইলে প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দাও এই পর্যন্ত আমাদের লেখা হয়েছে। আসেন পরের পয়েন্টে যাই, পরের পয়েন্টে যাই। আসেন 12 নম্বর, এরপর আসেন 13 নম্বর। 13 নম্বর লিখেন সৎপাত্রে কন্যা দাও, সৎপাত্রে কন্যা দাও, সৎপাত্রে কন্যা দাও, সৎপাত্রে কন্যা দাও। 14 নম্বর লিখেন হজের জন্য মক্কা গেলাম, হজের জন্য মক্কা গেলাম, হজের জন্য মক্কা গেলাম, হজের জন্য মক্কা গেলাম। এরপর লিখেন 15 নম্বর, 15 নম্বরে লিখেন চাকরির জন্য মক্কা গেলাম, চাকরির জন্য মক্কা গেলাম, চাকরির জন্য মক্কা গেলাম। ওকে, এরপর লিখেন 16 নম্বর সৈন্যদল, লিখেন সৈন্যদল যুদ্ধে যাইতেছে, সৈন্যদল যুদ্ধে যাইতেছে বা যাচ্ছে, হোয়াট এভার, যেটা খুশি লিখতে পারেন। সৈন্যদল যুদ্ধে যাইতেছে বা সৈন্যদল যুদ্ধে যাচ্ছে। সৈন্যদল যুদ্ধে যাইতেছে। এরপর লিখেন 17 নম্বর সৈন্যদল যুদ্ধে অপরাজেয়, সৈন্যদল যুদ্ধে অপরাজেয়, অপরাজেয়, সৈন্যদল যুদ্ধে অপরাজেয়। এরপর লিখেন 18 নম্বর সৈন্যদল, সৈন্যদল সীমান্তে যুদ্ধে যাইতেছে, সৈন্যদল সীমান্তে যুদ্ধে যাইতেছে। সৈন্যদল সীমান্তে যুদ্ধে যাইতেছে, লিখছেন? সৈন্যদল সীমান্তে যুদ্ধে যাইতেছে 18 নম্বর লিখেন, তারপর আবার বাকিগুলো পড়ে দিব। লিখেন লিখেন সৎপাত্রে কন্যা দাও, হজের জন্য মক্কা গেলাম, চাকরির জন্য মক্কা গেলাম, সৈন্যদল যুদ্ধে যেতেছে, সৈন্যদল যুদ্ধে অপরাজেয়, সৈন্যদল সীমান্তে যুদ্ধে যেতেছে। দ্রুত লিখেন, লেখা শেষ হলে তারপর আবার বাকিগুলো দিব। লেখা শেষ? ওকে ফাইন, ঠিক আছে, 18 নম্বর পর্যন্ত শেষ। এবার আসেন 19 নম্বর। 19 নম্বরে কি আছে? 19 নম্বরে লিখেন 19 নম্বরে লিখেন হচ্ছে যুদ্ধে অপরাজয়, এটা লিখছেন না? আচ্ছা এবার লিখেন বেলা যে পড়ে এলো জলকে চল, লিখেন বেলা যে পড়ে এলো, বেলা যে পড়ে এলো, পড়ে এলো জলকে চল, বেলা যে পড়ে এলো জলকে চল। এই জলকে চল কথাটার মানে হচ্ছে জল আনতে চল। আচ্ছা লিখেন, পরে বুঝাবো। বেলা যে পড়ে এলো জলকে চল। রহমান আবির বলছে ক্রিয়ার কালের ক্লাস হয়েছে, উত্তর হচ্ছে না, ক্রিয়ার কালের ক্লাস এখনো নেই। ওকে, এরপর লিখেন বেলা যে পড়ে এলো জলকে চল। 20 নম্বর লিখেন, 20 নম্বর লিখেন বেলা যে পড়ে এলো জলকে চল। এরপর লিখেন 20 নম্বর, 20 নম্বরে লিখেন হচ্ছে চলো
20 নম্বর হচ্ছে লিখেন চলো নামাজে যাই। আপনি আপনার ধর্ম অনুসারে লিখতে পারেন। আপনি লিখতে পারেন চলো পূজায় যাই, চলো প্রার্থনায় যাই, আপনি আপনার ধর্ম অনুসারে লিখতে পারেন। চলো নামাজে যাই, ঠিক আছে, আপনি আপনার ধর্ম অনুসারে লিখতে পারেন। এরপর লিখেন 21 নাম্বার চলো মসজিদে যাই, বা আপনি আপনার ধর্ম অনুসারে মন্দিরে যাই, প্যাগোডায় যাই, আপনি আপনার ধর্ম অনুসারে লিখতে পারেন। চলো মসজিদে যাই, চলো মসজিদে যাই। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে চলো মসজিদে যাই, বা চলো মন্দিরে যাই, বা চলো নামাজে যাই, বা চলো পূজায় যাই। আচ্ছা আচ্ছা, এরপর আসেন 21 নম্বরের পর 22 নম্বর। 22 নম্বর হচ্ছে আহ যদি বলি এরকম যে গুরুজনে করণতি, গুরুজনে করণতি, করণতি 23 নম্বর শিক্ষকে করণতি, শিক্ষকে করণতি। ওকে, গুরুজনে করণতি বা শিক্ষকে করণতি। এই পর্যন্ত হচ্ছে আমাদের সম্প্রদান কারকের বাক্য। এবার সবাই আগে লিখেন, সবাই আগে লিখেন। লেখার পরে তারপর হচ্ছে আমরা একটা একটা করে আন্ডারলাইন করে দিব, কোন জায়গার নিচে কোন শব্দ আন্ডারলাইন হবে সেটা বলে দিব, তারপর সেটা করে ফেলবেন, ঠিক আছে? সেটা লিখলে মোটামুটি আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। লিখেন আগে। আফরোজা সুলতানা বলছে স্যার সন্ত্রাসীকে তো আর স্বার্থ ত্যাগ করে টাকা চাঁদা দেই না। আরে ভাই, কি দিবেন কি দিবেন না সেটা পরে বলবো, আগে লিখেন আপনারা। লিখেন লিখেন, আগে লিখেন, দ্রুত লিখেন। ওকে, এবার আসেন, এবার আমরা এখান থেকে আন্ডারলাইন করব ভিক্ষুককে ভিক্ষা দাও। এবার আসেন, ভিক্ষুককে ভিক্ষা দাও, এক্ষেত্রে ভিক্ষুককে আন্ডারলাইন করেন, ভিক্ষুককে, এরপরেরটায় গরিবকে, এরপরটায় ধোপাকে, এরপরটায় অন্নহীনে, এরপরটায় কর্মচারীকে, এরপরটায় অন্ধজনে। অন্ধজনে কথা বুঝতে পারছেন? ভিক্ষুককে, গরিবকে, ধোপাকে, অন্নহীনে, কর্মচারীকে, অন্ধজনে। আচ্ছা, এরপর আন্ডারলাইন করবেন হচ্ছে সমিতিতে, সমবায় সমিতিতে, মসজিদে, সন্ত্রাসীকে, শাওন ভাইকে, প্রভিডেন্ট ফান্ডে। সমিতিতে, সমবায় সমিতিতে, মসজিদে, সন্ত্রাসীকে, শাওন ভাইকে, প্রভিডেন্ট ফান্ডে। এরপরে হচ্ছে লিখেন সৎপাত্রে, তারপর হচ্ছে হজের, তারপর হচ্ছে চাকরির, এরপর হচ্ছে যুদ্ধে, এরপরটা যুদ্ধে, এরপরটা সীমান্তে। আচ্ছা, সৎপাত্রে, হজের, চাকরির, যুদ্ধে, যুদ্ধে, সীমান্তে। এরপরে হচ্ছে এই যে জলকে, এরপর হচ্ছে জলকে, এরপর হচ্ছে নামাজে বা পুজোয়, এরপর হচ্ছে মসজিদে বা মন্দিরে, দেন হচ্ছে গুরুজনে, দেন শিক্ষককে। ওকে ফাইন। এবার আসেন আমরা একটা একটা করে সমাজগুলো শিখে ফেলি, আমরা একটা একটা করে কারকগুলো শিখে ফেলি। আসেন, 1 নম্বরে বলেছে ভিক্ষুককে ভিক্ষা দাও। একটু চিন্তা করেন তো, ভিক্ষুককে আপনি যে ভিক্ষাটা দিবেন, এই ভিক্ষার টাকাটা কি কখনো আপনি ফেরত নিবেন? বলেন, ভিক্ষুককে আপনি যে ভিক্ষাটা দিবেন, ভিক্ষার টাকাটা কি কখনো ফেরত নিবেন? ডেফিনেটলি না। ভিক্ষুককে আপনি যে ভিক্ষাটা দিবেন, এই টাকাটা আপনি নিঃস্বার্থভাবে একবারেই মালিকানা ত্যাগ করে দিচ্ছেন। সো তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে বলেন? একবারেই এটা দিচ্ছেন যেহেতু, তার মানে এটা হবে সম্প্রদান কারক। এটা হবে সম্প্রদান কারক, সম্প্রদান কারক, ঠিক আছে? এটা হবে হচ্ছে সম্প্রদান কারক। ওকে, এরপর দেখেন গরিবকে কাপড় দাও। ভাই, গরিবরা আপনি যে কাপড়টা দিবেন, এই কাপড়টাও কিন্তু আপনি একবারেই মালিকানা ত্যাগ করে দিচ্ছেন। আপনি গরিবরে কিন্তু কাপড়টা মনে করেন যে কোনো কিছুর বিনিময়ে দিচ্ছেন না, গরিবরা আপনি একবারেই দিচ্ছেন। তো তার মানে গরিবকে কাপড় দাও, এটাও কি হবে? এটাও সম্প্রদান কারক। গরিবকে কাপড় দাও, এটাও সম্প্রদান কারক। একটু চিন্তা করেন তো, এটাও সম্প্রদান কারক। একটু চিন্তা করেন, ধোপাকে কাপড় দাও। ভাই, ধোপাকে যে আপনি কাপড়টা দিবেন, তাহলে ধোপাকে কি আপনি একবারে দিয়ে দিচ্ছেন? নো, ধোপাকে আপনি কাপড়টা দিচ্ছেন ইন এক্সচেঞ্জ অফ মানি। ধোপা আপনাকে এটা আবার ফেরত দিয়ে যাবে। তাহলে ধোপা যদি এটা আপনাকে আবার ফেরত দিয়ে যায়, তাহলে এটা কি হবে?
এটা হবে হচ্ছে কর্মকারক। তার মানে ধোপাকে আপনি নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে একবারই দেন নাই। ধোপা এটা কি করবে? ধোপা এটা হচ্ছে আবার ফেরত দিয়ে যাবে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কর্মকারক। এবার আসেন অন্নহীন অন্ন দাও। অন্নহীন মানে ক্ষুধার্ত। যে ক্ষুধার্ত তাকে আপনি খাবার দিচ্ছেন, সে কি খাবারটা রেখে দিবে? ডেফিনেটলি না, সে খেয়ে ফেলবে। আর তাছাড়া খাবার যে দিচ্ছেন তাকে কোনো কিছুর বিনিময় তো দেন নাই। আপনি তো ব্যাপারটা তার কাছ থেকে খাবার নিয়ে তার কাছ থেকে টাকা নেন নাই। তাহলে তো আর অন্নহীনে খাবার দাও হইতো না, তখনই তো অন্নহীনের কাছে খাবার বিক্রি করো, তাই না? তাহলে তো আপনি আর খাবার দেন নাই তাকে, খাবার বিক্রি করছেন তখন যদি আপনি টাকা নেন। তো এটা তো আপনি টাকা নেন নাই, আপনি বলছেন অন্নহীনে অন্ন দাও, মানে খাবার, ক্ষুধার্তকে খাবার দাও। তাহলে ক্ষুধার্তকে আপনি খাবারটা দিচ্ছেন নিঃস্বার্থ হবে, এটা কি হবে? এটা হচ্ছে সম্প্রদানকারক। এটা হচ্ছে কি হবে বলেন? এটা হচ্ছে সম্প্রদানকারক। এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে সম্প্রদানকারক। সম মাঝে মাঝে এই যে ওভার রাইটিংটা যে কি মেজাজটা গরম করে। ওকে, এটা হচ্ছে সম্প্রদানকারক। সম্প্রদানকারক। এরপর দেখেন কর্মচারীকে বেতন দাও। ভাই কর্মচারীকে যে বেতনটা দিচ্ছেন এই বেতনের টাকা কি আপনি আবার ফেরত নিবেন? বলেন, কর্মচারীকে যে বেতনটা দিচ্ছেন এই বেতনের টাকা কি আপনি আবার ফেরত নিবেন? না, কর্মচারীকে একবারই টাকা দিচ্ছেন না। তাহলে কর্মচারীকে বেতন দাও, কর্মচারী বেতনের টাকাটা আপনি একবারই দিচ্ছেন। কিন্তু কর্মচারী বেতনের টাকা আপনি একবারে দিলেও, একটু চিন্তা করেন, কর্মচারীর বেতনের টাকা আপনি একবারে দিলেও এই টাকাটা কি আপনি নিঃস্বার্থভাবে দিচ্ছেন? নো, এই টাকাটা আপনি নিঃস্বার্থভাবে দেন নাই। কর্মচারী 1 মাস আপনার জন্য পরিশ্রম করছে, 1 মাস আপনার জন্য খাটছে, তার বিনিময়ে তাকে টাকাটা দিচ্ছেন তার পারিশ্রমিক হিসাবে। সো এটা নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে দেন নাই, তার মানে এটা কি হবে? এটা কর্মকারক। এটা কর্মকারক হবে, এটা সম্পাদনকারক হবে না। এরপর দেখেন অন্ধজনে দেহ আলো, অর্থাৎ যে অন্ধ তাকে আলো দাও। তাহলে অন্ধকে যে আলো দিবেন, এবার দেখেন অন্ধকে যে আলো দিবেন, এখন অন্ধকে আপনি কিসের আলো দিবেন? বলেন, অন্ধকে যে আলো দিবেন সেই আলোটা কিসের আলো দিবেন? অন্ধকে কি আপনি জ্ঞানের আলো দিবেন? মানে আলোটা কিসের দিবেন? অন্ধের কাছে তো সকল আলোই অন্ধকার। অন্ধকে আলো দিবেন বলতেই বোঝানো হচ্ছে কি, এখানে অন্ধকে আপনি চোখ দান করবেন, এটা বোঝানো হচ্ছে। কারণ অন্ধ শুধুমাত্র চোখে দেখলেই তখন তার কাছে দুনিয়াটা আলোকিত, এছাড়া সবকিছুই কিন্তু তার কাছে কি অন্ধকার। তাহলে ব্যাপারটা এখন চোখ দান করার ব্যাপারটা তো এরকম না যে ভাই আমি এখন ঘুমাবো, আমার চোখ দুটা তুই লাগা, বিকালবেলা উঠলাম আমার ফেরত দিস। চোখ দান করার ব্যাপারটা স্যার এরকম না। চোখ দান করার ব্যাপারটা কি, মানে ব্যাপারটা হচ্ছে একেবারেই নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এক যে একেবারেই নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে দেওয়া হচ্ছে, তাহলে চোখ দান করো। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে সম্প্রদানকারক। এটা কি হচ্ছে বলেন? সম্প্রদানকারক। কথা বুঝতে পারছেন? সম্প্রদানকারক। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন স্যার চোখ দান করার বিনিময়ে কেউ যদি টাকা নেয়, এখন চোখ দান করার বিনিময়ে কেউ যদি টাকা নেয় তাহলে তার চোখ দান হইলো না, তখন হলো চোখ বিক্রি করছে। কথা বুঝেন নাই তো? চোখ বিক্রি করছে, এটা পরীক্ষা আসবে না, সহজ কথা। ওকে, আচ্ছা দেহ মানে কি শরীর না? আচ্ছা দেহ মানে শরীর, কিন্তু এই বাক্যে এই যে অন্নহীনে অন্ন দাও বা এই যে অন্ধজনে দেহ আলো, এই দেহ দ্বারা হচ্ছে বুঝাচ্ছে দাও। এই দেহ দ্বারা বুঝাচ্ছে কি দাও। যেমন আমি আপনাকে বলি, বর্তমানে শুনেন, আগে ক্রিয়াপদে হ ব্যবহৃত হতো, বর্তমানে এই হটাই হচ্ছে ও হয়ে গেছে। যেমন দেখেন করহ আপন কাজ, তাতে কি বা ভয় লাজ, করহ আপন কাজ, কিন্তু বর্তমানে সেটা কি বলে? করো আপন কাজ, করো। তার মানে এই রয়ের সাথে ওকার চলে আসছে। ওকারটা কোথেকে আসছে? ওই যে করহ, ওই হটা ওকার হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপরে যে দেখেন অন্ধজনে দেহ আলো, এই দেহটা হয়ে গেছে দাও বা দেও, বুঝতে পারছেন? তাহলে অন্ধজনে দেহ আলো বা দাও আলো। স্যার অন্ধজনে, আচ্ছা একজন প্রশ্ন করছে স্যার কি ফারহানা বলছে দুইটা কর্ম একসাথে হতে পারে, মানে ধোপাকে কাপড় দাও। আচ্ছা, ফারহানা বলছে যে ভাইয়া ধোপাকে কাপড় দাও, এখানে তো ধোপা কর্মকারক, তাহলে কাপড় কি? উত্তর হচ্ছে কাপড়ও কর্ম। একসাথে এক বাক্যে দুইটা কর্ম হতে পারে কিনা? দুইটা কেন, যদি 14টা কর্ম থাকে সেটাও হইতে পারে। এটা নিয়ে কোনো ঘটনা না, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কর্তা কর্ম এটা একাধিক হইতেই পারে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ওকে ফাইন। আচ্ছা এবার আসেন, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, এই 6টা আমাদের ক্লিয়ার। আমরা পরের কোশ্চেনে যাই, পরেরটায় যাই, আসেন পরের আউটফিটে যাই। দেখেন সমিতিতে চাঁদা দাও। আচ্ছা বলেন তো, সমিতিতে চাঁদা দিছেন, এই চাঁদাটা কি একবারে দিছেন? সমিতিতে যে চাঁদা দিছেন এই চাঁদাটা কি একবারে দিছেন? সমিতির টাকা কি আপনার ফেরত পাবেন না? এই জায়গাটায় আমাদের একটু বোঝার ভুল আছে, বোঝার ভুলটা আমি একটু ভেঙে দিচ্ছি। খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে আমরা মনে করি আসলে ভাই সমিতির টাকাটা আমরা ফেরত পাবো, কিন্তু এখানে বুঝতে হবে সমিতি বলতে আসলে কোন সমিতিকে বুঝাইছে। দেখেন আজ থেকে প্রায় 150 থেকে 200 বছর আগে
যখন সমাজে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তদের মধ্যে একটা বিশাল ফারাক ছিল, তখন আমাদের সমাজের যারা উচ্চবিত্ত মানুষ ছিলেন তারা গরিবদের সহযোগিতা করার জন্য ফান্ড ক্রিয়েট করছিল। এই ফান্ডের নাম হচ্ছে সমিতি। এই ফান্ডের নাম হচ্ছে কি সমিতি। এবং তারা সমিতিতে যে চাঁদারা দিতেন, এই চাঁদারা কখনো তারা ফেরত নিতেন না, নিঃস্বার্থ মালিকানা ত্যাগ করে দিতেন সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করার জন্য অথবা গরিবদেরকে সহযোগিতা করার জন্য। তো সমিতিতে যে চাঁদারা দেওয়া হয় সেই চাঁদারা হচ্ছে 100% কনফার্ম সম্প্রদানকারক, এর কারণে এই চাঁদারা আর নেওয়া হয় না। এখন আপনি বলতে পারেন কিন্তু স্যার আমরা যখন সমিতিতে চাঁদা দেই, এখন এক্ষেত্রে ফ্যাক্টটা হচ্ছে আমরা এখন সমিতিতে চাঁদা দেই না, আমরা যেটা চাঁদা দিই সেটা হচ্ছে সমবায় সমিতি। খেয়াল করে দেখবেন আপনার এলাকায় যে সমবায় সমিতিগুলো আছে প্রত্যেকটা সমিতির পূর্বে সমবায় কথাটা আছে, কারণ এটা বাংলাদেশ সমবায় সমিতি অ্যাক্টের নিয়মই এটা যে সমিতি কথাটার পূর্বে অবশ্যই সমবায় কথাটা লাগাতে হবে। এখন এটা বলতে পারেন তরুণ সংঘ সমবায় সমিতি, তারপর হচ্ছে ট্রাক শ্রমিক সমবায় সমিতি, তারপর হচ্ছে মনে করেন ওটা কি বলে কৃষক শ্রমিক সমবায় সমিতি, তারপর হচ্ছে মনে করেন যে বাস মালিক সমবায় সমিতি, তারপর হচ্ছে মোল্লা টেক সমবায় সমিতি, ঢাকা সমবায় সমিতি, ফরিদপুর সমবায় সমিতি, নীলক্ষেত পুস্তক সমবায় সমিতি। মোট কথা হচ্ছে সমবায় সমিতি। সমবায় সমিতি ইজ দ্য নিউয়েস্ট কনসেপ্ট। উই ডেভেলপ দিস কনসেপ্ট ফর আওয়ার ওন ফিউচার বেটারমেন্ট। আমরা এখানে টাকা ডিপোজিট করি এন্ড আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম পরে এই টাকাটা আমরা আবার ফেরত পাই উইথ ইন্টারেস্ট। সো তার মানে এখানে আমরা একসাথে একবারে নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে দিচ্ছি না। আমরা সমবায় সমিতিতে যে টাকাটা পাবো, মানে টাকাটা দিব, সেই টাকাটা আমরা ফেরত পাবো। কিন্তু সমিতিতে চাঁদা দেই এটা আমরা ফেরত পাই না, একবারে দেই। এই কারণে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সম্প্রদান। এটা হচ্ছে সম্প্রদান। আর সমবায় সমিতির চাঁদা এটা হচ্ছে কর্ম। এটা হচ্ছে কর্ম। কথা কি ক্লিয়ার? এই বলেন বুঝছেন না বুঝেন নাই? ব্যাকরণের সব আপডেট হয়েছে, সমিতি আপডেট হয় নাই কেন? আপডেট হয়েছে তো। এই যে সমিতি এখন সমবায় সমিতি হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপর আসেন। এরপরে কি বলছে? এরপর হচ্ছে মসজিদে চাঁদা দাও। আচ্ছা মসজিদে আপনি যে চাঁদাটা দিচ্ছেন ভালো করে খেয়াল করেন। মসজিদে চাঁদা দেওয়ার পর হুজুর আপনার জন্য দোয়া করে না? ইয়া আল্লাহ, এই ব্যক্তির জমিনে বালা জমিনে, আসমানি বালা আসমানে তুমি নিয়ে নাও। ইয়া আল্লাহ, এই ব্যক্তির হায়াত মউত তুমি, সরি, এই ব্যক্তির হায়াতে তুমি অবদান করো। এই ব্যক্তির সকল ধরনের বালা মুসিবত রোগ বালা সব দূর করে দাও। এই ব্যক্তিকে তুমি পৃথিবীর যত ধরনের সুখ আছে সব সুখ তুমি তার কবলের মধ্যে দিয়ে দাও। তার পরিবারের যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদের রোগ শোক বালা মুসিবত সব দূর করে দাও। বিভিন্ন ধরনের হুজুর আপনার দোয়া করে। এখন দোয়া করার পরে হুজুর যখন দোয়াটা শেষ করে তখন কি আপনি বলেন হুজুর দোয়া তো শেষ, এবার আমার টাকাটা ফেরত দাও? হুজুর কি বলেন এবার টাকাটা ফেরত চান? আপনি বলেন যে না। হুজুরকে কিন্তু আপনি যে টাকাটা দিচ্ছেন বা মসজিদে আপনি যে টাকাটা দিচ্ছেন এই টাকাটা আপনি আর ফেরত নেন না। তাহলে মসজিদে আপনি যে টাকাটা দিচ্ছেন এই টাকাটা ফেরত নেন না, দ্যাট মিনস এটা হচ্ছে নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে দিচ্ছেন, এটা হচ্ছে সম্প্রদানকারক। এটা হচ্ছে কি ভাই বলেন? সম্প্রদানকারক। মসজিদে আপনি যে চাঁদাটা দিচ্ছেন এটা হচ্ছে সম্প্রদানকারক। কথা বুঝতে পারছেন? আচ্ছা এবার আসেন। এবার আসেন এখন কথা হচ্ছে সন্ত্রাসীকে চাঁদাটা দাও। বাবারে একটু খেয়াল করে দেখো, তোমরা যারা মসজিদে চাঁদা দিচ্ছ এই টাকা তোমরা কখনো ফেরত নিবা না, কিন্তু সন্ত্রাসীকে যে চাঁদা দিচ্ছ এইটা ফেরত চাইলেও তুমি পাইবা না। বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা হচ্ছে সন্ত্রাসীকে আপনি যে চাঁদাটা দিচ্ছেন এই চাঁদা তো ভাই আপনি ফেরত চাইলেও পাইতেন না। মসজিদের টাকা আপনি ফেরত নিবেন না, আর সন্ত্রাসীর টাকা ফেরত চাইলেও পাইতেন না। সবচেয়ে বড় কথা, সন্ত্রাসীকে যে আপনি টাকাটা দিচ্ছেন এটাকে আপনি নিঃস্বার্থভাবে দিচ্ছেন? আপনি কি মালিকানা ত্যাগ করে নিঃস্বার্থভাবে টাকা দিয়ে দিচ্ছেন? আজ পর্যন্ত কাউরে দেখছেন যে সন্ত্রাসীকে নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে চাঁদা দিতে? যে নে ভাই 50,000 টাকা নে তুই চা নাস্তা খাইস? জীবনেও না। সন্ত্রাসীকে আপনি কেন চাঁদা দিচ্ছেন? সন্ত্রাসীকে আপনি চাঁদা দিচ্ছেন আইদার সন্ত্রাসী আপনার কোনো কাজ আটকায় রাখছে সেটার থেকে পরিত্রাণ পাইতে, অথবা সন্ত্রাসী আপনার ফ্যামিলির কাউকে হ্যারেস করতেছে সেখান থেকে মুক্তি পাইতে, অথবা এমনও হইতে পারে আপনি কাউকে হ্যারেস করতে চান এই জন্য সন্ত্রাসীকে হায়ার করছেন, এটাও হইতে পারে। মোট কথা হচ্ছে সন্ত্রাসীর সাথে আপনার একটা ইহলৌকিক সম্পর্ক জড়িত। সন্ত্রাসীকে চাঁদা দিলে আপনি ইহলৌকিক সম্পর্ক সাধিত হচ্ছে, তার মানে এটা কি হবে? এটা কর্মকারক। কিন্তু মসজিদে চাঁদা দিচ্ছেন এটা কি হবে? এটা হচ্ছে সম্প্রদান কারক। কেন? কারণ পরলৌকিক স্বার্থ জড়িত। তাই কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন? আরে কি বলেন স্যার? কি বলছে? স্যার এই কথা হুজুর শুনলে আপনার গ্রুপ ফু দিয়ে উড়াই দিবে। আরে দূর মিয়া। অপু
অপি ভাই বলছে স্যার এই কথা হুজুর শুনলে আপনার গ্রুপ ফু দিয়ে উড়াই দিবে। ভাই আমার পুরো নামটা মনে হয় আপনি খেয়াল করেন নাই। আমার পুরো নাম হচ্ছে ফকির মোহাম্মদ শাহরিয়ার ইবনে আশরাফ ফিরোজ শাওন। আমার প্রথম যে ফকির, এটা হচ্ছে কিন্তু বংশগত ভাবে হচ্ছে এটা আমার নাম। সো এটা হচ্ছে ফকির বংশ। দ্যাট মিনস এই উলিয়া উলিয়া বা এই ঝাড়ফুকের যে কাজ, এটা কিন্তু মোটামুটি আমি মানে বংশ পরম্পরায় মনে করেন ব্লাডে আছে। কথা বুঝতে পারছেন? এত সহজে আমাদেরকে ফু দিয়া উড়ে দিতে পারবে এত সহজ না। ঠিক আছে, আমরাও টুকটাক জানি। ওকে, এত সহজ না। ওকে, এবার আসেন। ওকে, স্যার বাসার পাশে ওয়াজ হচ্ছে, ওনার চেয়ে আপনার সুর ভালো। ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? ওকে ফাইন। শাহরিয়ার সৈকত ভাই বলছে একটা ভালো জিনিস যে স্যার আমাদের জন্য দোয়া করেন, তবে এখানে দোয়ার প্যাকেজ আছে। 100 টাকা হচ্ছে হালকা দোয়া, 200 টাকা হচ্ছে জিকিরওয়ালা দোয়া, আর 300 টাকা হচ্ছে কেন্দে দিয়ে দোয়া। 300 টাকা হচ্ছে কেন্দে দিয়ে দোয়া, মানে একদম কাইন্দা কাইন্দা দোয়া করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসেন, এবার দেখেন, তাহলে আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। তাহলে মসজিদে চাঁদা এটা সম্প্রদান, কিন্তু সন্ত্রাসীকে চাঁদা এটা কি হবে ভাই? এটা হচ্ছে কর্মকারক। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। ওকে, এরপর পরের পয়েন্টে যাই। আচ্ছা, আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, তারপর হচ্ছে শাওন ভাইকে চাঁদা দাও। আচ্ছা, শাওন ভাইকে চাঁদা দাও। এখন চিন্তা করেন শাওন ভাইকে আপনি কেন চাঁদা দিবেন? শাওন ভাইকে চাঁদা দিলে কি আপনি জান্নাতের টিকিট পাইবেন? না। শাওন ভাইকে আপনি কেন চাঁদা দিচ্ছেন? শাওন ভাই কি কোনো দাতব্য প্রতিষ্ঠান যে আপনি আসলেন চাঁদা দিলেন চলে গেলেন? তা তো না। শাওন ভাইকে আপনি কেন চাঁদা দিচ্ছেন? আইদার শাওন ভাইয়ের কাছে আপনি পড়ছেন, অর শাওন ভাইয়ের কাছ থেকে আপনি সার্ভিস নিছেন, অর শাওন ভাইয়ের কাছ থেকে কোন সেবা গ্রহণ করেছেন, তার বিনিময়ে আপনি শাওন ভাইকে চাঁদা দিচ্ছেন। তো তার মানে শাওন ভাইকে আপনি চাঁদা দিচ্ছেন, এটা কি হবে? 100% বলেন কর্মকারক। এখানে স্বার্থ জড়িত আছে, নিঃস্বার্থভাবে আপনি শাওন ভাইকে চাঁদা দেন নাই। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। তাহলে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন, আহ, এরপর হচ্ছে সন্ত্রাসীকে সরি, এরপর হচ্ছে সন্ত্রাসীকে চাঁদা, এটা কর্ম। শাওন ভাইকে চাঁদা, এটাও কর্ম। প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দাও। প্রভিডেন্ট ফান্ড কি বোঝেন? যারা সরকারি চাকরি করে তাদের বেতন থেকে প্রথম মাস থেকেই একটা নির্দিষ্ট অংশ কেটে রাখা হয় এবং এই টাকাটা জমা রাখা হয় প্রভিডেন্ট ফান্ডে, অর্থাৎ কল্যাণ তহবিলে। when he or she is going to be retired on the time, এই টাকাটা আপনাকে আবার ফেরত দেওয়া হবে উইথ ইন্টারেস্ট। তার মানে মানে এই কল্যাণ তহবিলে বা প্রভিডেন্ট ফান্ডে যে চাঁদাটা দেওয়া হচ্ছে, এই চাঁদাটা আপনি একবারই দিচ্ছেন না, আপনি টাকাটা ফেরত পাবেন। সো এটা কি হবে? এটা হচ্ছে সম্প্রদানকারক। কথা বুঝতে, সরি, এটা হচ্ছে কর্মকারক। এটা হচ্ছে কর্মকারক। কথা বুঝতে পারছেন? কারণ টাকাটা আপনি ফেরত পাবেন, এটা কর্মকারক। ওকে, ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দাও, এটা হচ্ছে আশা করি ক্লিয়ার। প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দাও, এটা হচ্ছে কর্ম। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। যেহেতু পরের পয়েন্টে যাই আমরা, সরি, পরের পয়েন্টে যাই। পরে কি বলছে? সৎপাত্রে কন্যা দাও। এইটা নিয়ে একটু ঝামেলা আছে। এবার আসেন, আহ, এবার আসেন, শুনেন। ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা এখন চলে যাব, খেয়াল করেন। সৎপাত্রে কন্যা দাও, এটার ব্যাপারটা কি দেখেন। এইটা সৎপাত্রে কন্যা দাও, এটা নিয়ে একটু দ্বিমত আছে। দ্বিমতটাকে আমি একটু বলি। বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম রাইটাররা সৎপাত্রে কন্যাদেরকে সম্প্রদান পড়ান, তবে বেশ কিছু লেখক এটাকে কর্মকারকও বলেছেন। এবং এই বেশ কিছু লেখক যারা, তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর স্যারও কিন্তু আছেন। ডক্টর সৌমিত্র শেখর স্যারের বইতেও কিন্তু এইটা কর্মকারক দেওয়া আছে। আমার কথা কি বুঝতে পারছেন? ডক্টর সৌমিত্র শেখর স্যারের বইতে এইটা কর্মকারক দেওয়া আছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন।
আচ্ছা এবার দেখেন, তাইলে এই যে কর্মকারক দেওয়া আছে, এখন আসলে এটা কি আমরা কর্ম দাগাবো না সম্প্রদান দাগাবো? এখন এই বিষয়টা নিয়ে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, এই যে সৎপাত্রের বিষয়টা নিয়ে, এই বিষয়টা নিয়ে সরাসরি সমিত শেখর স্যারের সাথে 2017 সালে আমার কথা বলার সুযোগ হয়েছিল। আই ওয়াজ লাকি। সো কথা বলার সুযোগ হয়েছিল যেহেতু, তো এই কারণে আমরা হচ্ছে সো তখন হচ্ছে, এবার আসেন, তো তখন হচ্ছে আমি এটা নিয়ে স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার সৎপত্রে কন্যা দাও, এইটা স্যার হচ্ছে আপনার বইতে দেওয়া আছে স্যার কর্মকারক, মানে ইজ দেয়ার এনি ভ্যালিড রিজন যে এটা স্যার কর্মকারক দেওয়া আছে, নাকি স্যার এটা টাইপিং মিস্টেক? আমি আসলে আপনার বইটা পড়ছিলাম, তো অ্যাজ এ স্টুডেন্ট আমি তার সাথে কথা বলেছি, নট অ্যাজ এ টিচার। তা আমি তার সাথে কথা বলেছি অ্যাজ এ স্টুডেন্ট যে স্যার আমি বইটা পড়ছিলাম আপনার বইয়ের মধ্যে এটা কর্মকারক দেওয়া আছে, তো এটা কর্মকারক, এটার পেছনে কারণটা কি স্যার, এটার ব্যাখ্যা কি? তো স্যার আমার দিকে এক পলক তাকাইছে, তাকায় বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো তাকাইছে, মানে স্যার একটা হন্তদন্ত এই ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিল, তো তখন হঠাৎ করে তার সাথে দেখা, ওই রাস্তায় হাঁটতে হাঁটতে কিছুক্ষণ তার সাথে কথা বললাম। তো পরে বললাম যে স্যার, স্যার আমাকে বলতেছে যে আমাদের বাংলা ব্যাকরণটা যে সংস্কৃত থেকে আসছে এটা জানো? আমি বললাম জি স্যার জানি। পরে বলতেছে সংস্কৃত মানে হিন্দু রীতির একটা বিশাল প্রভাব, এটা জানো? আমি বললাম জি স্যার জানি। পরে বলতেছে যে এই যে হিন্দু রীতির একটা বিশাল প্রভাব, এই হিন্দু রীতি অনুযায়ী আজ থেকে 150 বছর 200 বছর আগে চিন্তা করো, মেয়েদের বিয়ে দেওয়া হতো কত বছর বয়সে? 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, ম্যাক্সিমাম 12 বছর। 12 বছর বয়সে যদি কোনো মেয়ের বিয়ে না হতো, 13 বছর ওই মেয়েকে বলা হতো অলক্ষণে, অপয়া, কলঙ্কিনী ইত্যাদি। এবং এই কারণে খেয়াল করে দেখবেন ইন্টারের যে একটা গল্প আছে অপরিচিতা, অপরিচিতা গল্পে নায়ক, নায়কের যে মামা, মামার মন কিন্তু খুব খারাপ হয়েছিল যখন শুনছেন নায়িকার বয়স 15 বছর। মানে নায়িকার বয়স এত বেশি, 15 বছর, এইটা শুনে মামার মন খুব খারাপ হয়েছে। কথা বুঝতে পারছেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি বাংলা বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করলে হবে না। বর্তমান প্রেক্ষাপটে 15 বছর মানে, মানে এখন পর্যন্ত সে ম্যাচিউরড না, বিয়ের জন্য প্রস্তুত না, ঠিক আছে? কিন্তু তখনকার সময় 12 বছর হইলেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। কথা বুঝতে পারছেন? তো এই কারণে মানে মৃত্যুর হারও অনেক বেশি ছিল। কারণ দেখা গেছে যে 12 বছর বয়সে আলটিমেটলি সে দেখা গেছে প্রিমেচিউরড গর্ভধারণ করছে, বা প্রিমেচিউরড গর্ভধারণের কারণে সন্তান জন্মদানের সময় দেখা গেছে 15-16 বছর বয়সে সন্তান জন্ম দিচ্ছে, মারাও গেছে অনেক। সো প্রিমেচিউরড যে ব্যাপারটা, এই ব্যাপারটা তখন ছিল। কিন্তু এখন সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে সমাজের উন্নতি করার সাথে সাথে এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা সংশোধন করে নিয়েছি। এখন স্যার বলতেছে যে এইরকম কিন্তু আরেকটা রুলস ছিল, জানো কিনা জানি না, সেটা হচ্ছে কোন মেয়ের যখন বিয়ে দেওয়া হতো, লাশ হওয়ার আগ পর্যন্ত সে হাজবেন্ডের বাসা থেকে বেরোতে পারবে না। অর্থাৎ সে যাবে 2 পায়ে আসবে 4 পায়ে, এরকম একটা নিয়ম ছিল, এরকম একটা কথা ছিল। সে যাবে 2 পায়ে আসবে 4 পায়ে, অর্থাৎ হাজবেন্ডের বাসা থেকে কোনো মেয়ে 4 সীমানায়, হাজবেন্ডের বাড়ির যে 4 সীমানা, এই 4 সীমানার বাইরে থেকে বেরোতে পারবে না। কথা বুঝতে পারছেন? মানে বাপের বাড়ি তো দূরে থাক, ওই বাড়ির 4 সীমানা থেকে বেরোতে পারবে না। তার মানে একটা মেয়ের সাথে মায়ের লাস্ট দেখা হতো যেদিন মেয়েটার বিয়ে হয় সেদিন। চিন্তা করেন কতটা প্যাথেটিক ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে মেয়ের বাবা মার যদি মেয়েকে দেখতে ইচ্ছা করে, বাবা যায় মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে দেখে আসতে পারবে মেয়েকে, কিন্তু মেয়ের মা যেতে পারবে না, কারণ মেয়েরও তো শ্বশুর বাড়ি, মেয়ের মায়েরও তো শ্বশুর বাড়ি হচ্ছে ওইটা, মানে যে জায়গায় মেয়ের বাপের বাড়ি, তাই না? ওটা তো মেয়ের মায়ের শ্বশুর বাড়ি, তো ওই বাড়ি থেকে তো মেয়ের বাবা বাড়ি দিতে পারবে না। তারপরে সহজ কথা হচ্ছে মেয়ের মার জন্য মেয়ে, এবং মেয়ের জন্য মেয়ের মা, এই দুইজনের মনে করেন বলা যায় ওয়ান কাইন্ড অফ ডেথ, ওয়ান কাইন্ড অফ ডেথ। কথা বুঝতে পারছেন? কারণ আলটিমেটলি তখন তো আর কোনো এই ইয়া ছিল না যে মানে ভিডিও ক্যামেরা ছিল না, বা ফেসবুক ইন্টারনেট ছিল না যে হ্যাঁ মম কি অবস্থা, তখন এভাবে ভিডিও কলে কথা বলবেন, এই সিস্টেম তো আর ছিল না। তখন আলটিমেটলি দেখা গেছে যে 5 বছর পরে মা মেয়ের চেহারাই ভুলে গেছে, বা মেয়ে মায়ের চেহারাই ভুলে গেছে যে মায়ের চেহারা কেমন ছিল 10 বছর পরে, কারণ চেহারা দেখে না তো, গত 5 বছর 10 বছর ধরে দেখে না, তো আলটিমেটলি মায়ের চেহারাই ভুলে গেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে, যেটা বলতে গিয়ে এত কথা বললাম, এই যে এখন মেয়েকে যে বিয়ে দেওয়া হতো, তো মেয়ের সমস্ত দায় দায়িত্ব ভার অর্পণ করে ছেলের কাঁধে দেওয়া হতো। তো স্যার আমাকে বলতেছে এই নিয়ম কি এখন আছে? আমি বললাম না স্যার। পরে বলতেছে আমারও তো 2টা মেয়ে আছে, সাপোজ আমার মেয়েগুলাকে তো আমি বিয়ে দিয়েছি, তাহলে আমার মেয়েরা কি আমার পাশে আসতে পারবে না? আমি বললাম স্যার অবশ্যই পারবে। আমার মেয়েগুলাকে বিয়ে দেওয়ার পরে তাদের উপর কি আমার দায় দায়িত্ব শেষ পিতা হিসেবে? আমি বললাম না, না স্যার। তো তখন আমাকে স্যার বলতেছে তাহলে আমি কেন সম্প্রদান বলবো? তাহলে তো লজিক্যালি কর্ম। এখন এই যুক্তি শোনার পরে আপনার কাছে এটা কি মনে হয়, সম্প্রদান নাকি কর্ম? এটা আগে আমাকে বলেন। এই যুক্তি শোনার পরে এটা আপনার কি মনে হয়, এটাকে বলেন, সম্প্রদান নাকি কর্ম?
এই যুক্তি শোনার পর আপনার কাছে কি মনে হয়, সম্প্রদান নাকি কর্ম, কি মনে হয়? ওকে, আফরোজা সুলতানা বলছে কর্মই হবে, নাজবা খাতুন বলছে কর্মই হবে। ওকে, অফিলিয়া হেলমেট বলছে কর্ম, হেমলেট বলছে কর্মই হবে, শেখর সরকার বলছে কর্মই হবে। আচ্ছা, অনেকেই কর্ম বলছেন। ওকে, আচ্ছা, নিশাদ বলছে কর্ম হবে, রুকায়া বলছে কর্ম হবে, মারিয়া বলছে কর্ম হবে। আচ্ছা, আচ্ছা, পার্থ বলছে নিউট্রাল আমি। আচ্ছা, ফারহানা বলছে 100% কর্ম হবে। আচ্ছা, ওকে, এবার আসেন, ব্যাপারটা কি, স্টিল নাও আমি এটাকে সম্প্রদান কারক পড়াই, এবং পরীক্ষা আসলে আমি সম্প্রদানই দিব, কথা বুঝতে পারছেন? এখন আসেন কেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে স্যারের জায়গা থেকে যুক্তি স্থাপন করছে, এবার আমি আমার জায়গা থেকে যুক্তি বলি। দেখেন আপনারা কার যুক্তিটা বেশি ভালো লাগে বা কার যুক্তিটা বেশি মনে হয় যে এটা বেশি পরিপক্ক যুক্তি, এটা দেখেন কার যুক্তিটা বেশি পরিপক্ক মনে হয় বা কার যুক্তিটা বেশি মানে পারফেক্ট মনে হয়। দেখেন, কোন বাবা পৃথিবীতে যখন মানে যে কোনো বাবা, অর্থাৎ সেটা উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক বা নিম্নবিত্ত হোক, যে কোনো বাবা যখন তার মেয়ের বিয়ে দেন, তখন ওই বাবার চোখে যে ছেলেটার কাছে মেয়েটার বিয়ে দিচ্ছেন, এই ছেলেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ছেলে, মানে এই ছেলের উপরে কোনো ভালো ছেলে আর পৃথিবীতে নাই। এটা হচ্ছে বাবা, এটা চিন্তা করেন। প্রত্যেকটা বাবা তার মেয়েটাকে, তার কলিজার টুকরা মেয়েটাকে যখন ছেলেটার হাতে তুলে দিচ্ছেন, তখন সে কি চিন্তা করে? সে চিন্তা করে একটু এই জিনিসটাই, যে এই ছেলেটা আমার মেয়েটাকে ভালোবাসবে, এই ছেলেটা আমার মেয়েটাকে সারা জীবন খুশি রাখবে, আনন্দে রাখবে, হাসি খুশি রাখবে, কষ্ট দিবে না, এটাই। বাবা তো আর, মেয়ের বাবা তো আর এটা চায় না যে আমার মেয়ের যাবে আমার সংসার চালাবে, তার তো আর চায় না, তাই না? কোনো বাবা মাই চায় না। মেয়ের বাবা মা শুধুমাত্র এটাই চায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আসতে তো সময় লাগবে, 12টা বাজে। আমি এই যে ক্লাস শেষ করব 10-15 মিনিটের মধ্যে, ক্লাস শেষ করে তারপর রওনা দিব, আস্তে আস্তে 1টা বাজবে। মাথা ব্যথা করতেছে? আচ্ছা, আমি ঠিক আছে, যত দ্রুত সম্ভব রওনা দিতেছি। ওকে, ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা, ওকে, একটু খেয়াল করেন, দেখেন, তাহলে আমি যেটা বলতেছি যে সৎপাত্রে কন্যা দাও। তো এখন ব্যাপারটা হচ্ছে কি বলতেছিলাম, ভুলেই তো গেলাম। ও, তো মেয়ের বিয়ে যখন দিচ্ছেন, তখন কিন্তু ছেলের হাতে যেদিন মেয়ের হাতটা তুলে দিচ্ছেন, বলতেছেন কি, বাবা আজ থেকে ওর ভালো মন্দ সমস্ত দায়িত্ব তোমার উপর। তো ব্যাপারটা কিন্তু এরকম না যে সমস্ত দায়িত্ব তোমার উপর, তার মানে কিন্তু ব্যাপারটা এরকম না যে মেয়ে হাজবেন্ডের বাড়ি থেকে বাপের বাড়িতে আসতে পারবে না, অবশ্যই পারবে। কিন্তু হাজবেন্ডের বাড়িতে থাকা অবস্থায়, বিয়ের পরে হাজবেন্ডের বাড়িতে থাকা অবস্থায় দায়িত্ব হাজবেন্ডের উপরে, আর বাপের বাড়িতে যখন আবার ব্যাক করবে তখন কি দায়িত্ব বাপের উপরে? বলেন, বাপের বাড়িতে যখন ব্যাক করবে তখন কি দায়িত্ব বাপের উপরে? ব্যাপারটা কি এরকম যে হাজবেন্ডের বাড়িতে থাকার সময় দায়িত্ব হাজবেন্ডের, বাপের বাড়িতে থাকার সময় দায়িত্ব বাপের? যদি তাই হয়, তাহলে যখন রাস্তায় ছিল তখন দায়িত্ব কার? এটা কি মানে পাবলিক সম্পত্তি নাকি রিক্সাওয়ালার দায়িত্ব? ব্যাপারটা হচ্ছে, এটা একদম ন্যাচারাল একটা ফ্যাক্ট যে বিয়ের আগ পর্যন্ত মেয়ের সমস্ত দায়িত্ব তার প্যারেন্টস এর, বাট আফটার ম্যারেজ তার সমস্ত দায়িত্ব, ভালো মন্দ, কোথায় যাবে, কি করবে না করবে, তার সমস্ত দায়িত্ব তার হাজবেন্ডের। ধরেন কোন একটা মেয়ে কোন একটা শপিং মলে গিয়ে কোন আনসার্টিন ঘটনার সম্মুখীন হলো, কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলো, আল্লাহ মাফ করুক। তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়িত্ব কার? এই আনসার্টিন ঘটনার সম্মুখীন হয়েছে যে মেয়েটা, এই মেয়েটার জন্য রেসপন্সিবল কে? রেসপন্সিবল কি মেয়ের বাবা? নো, রেসপন্সিবল মেয়ের হাজবেন্ড। কেন তাকে একা ছাড়ছে? সে একা ছাড়ছে কেন? সো দ্যাটস দ্য পয়েন্ট। এই জন্য ব্যাপারটা হচ্ছে, বিয়ের পরে মেয়ের ভালো মন্দ সমস্ত দায়িত্ব হাজবেন্ডের। মেয়ে বাপের বাড়িতে যাইতে পারবে না, ব্যাপারটা এরকম না, অবশ্যই যাইতে পারবে। কিন্তু তার মানে এই না যে বাপের বাড়িতে গেলে দায়িত্ব বাপের উপর, আর ছেলের বাড়িতে থাকলে দায়িত্ব ছেলের উপর। ব্যাপারটা কিন্তু এরকম না, আমার কথা কি বুঝতে পারছেন? সো 100% বিয়ের পরে সমস্ত দায়িত্ব মেয়ের হাজবেন্ডের উপর থাকে, এবং এই কারণে এটা আলটিমেটলি সম্প্রদান কারক দাগানোটা উত্তম। এখন আপনার কাছে মনে হতে পারে, ভাই সবই বুঝলাম, আপনার লজিক যেটা দিচ্ছেন সেটাও বুঝলাম, এখন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক উনি বলছে কর্ম, আর আপনি বলতেছেন সম্প্রদান, আমরা কারটা ফলো করব, পরীক্ষা আসলে কি দিব? ওকে, এবার আসেন, পরীক্ষা আসলে কি দিবেন সেটা পরে বলি, তার আগে আমি বলি, এই প্রবলেমটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন টিচারের সাথে আমি কথা বলছি। উপল তালুকদার স্যার, তারেক মঞ্জুর স্যার,
সৌমিত্র শেখর স্যার এবং আলাউদ্দিন আজাদ স্যার, 4 জনের মধ্যে 2 জন এটাকে কর্ম বলছে, 2 জন এটাকে সম্প্রদান বলছে। এখন আপনি বলেন, তাহলে আলটিমেটলি আপনি কিন্তু ব্যাপারটা এরকম না যে 4 জনই কর্ম বলছে আমি সম্প্রদান বলতেছি, ব্যাপারটা এরকম না। 2 জন বলছে কর্ম, 2 জন বলছে সম্প্রদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি নিয়ে, ওনারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য মানে নির্দিষ্ট কোন একটা স্পেসিফিক জিনিসের মধ্যে না থেকে এই ক্ষেত্রে আপনার বাংলাদেশের ম্যাক্সিমাম লেখকরা কোনটা বলেন সেটা মেনে নেওয়া উচিত। বাংলাদেশের ম্যাক্সিমাম লেখকরা এটাকে সম্প্রদান বলেন, ম্যাক্সিমাম লেখক। সেই কারণে আমি এটাকে সম্প্রদান বলার পক্ষে, কথা বুঝতে পারছেন? এবং আমি সম্প্রদানের যুক্তিটাকে বেশি যুক্তিসঙ্গত মনে করি, এই কারণে আমি এটাকে সম্প্রদান বলাটাই মানে উপযুক্ত মনে করি। তবে কোনো কারণে অপশনে সম্প্রদান না থাকলে আপনি কর্মকারক দিতে পারেন, তবে সম্প্রদান থাকলে সম্প্রদান দেওয়াটা উত্তম। আচ্ছা, সরফরাজ নিজাম বলছে এই প্রশ্ন কোনোদিন আসবে না আর। সরফরাজ নিজাম ভাই, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো একটু ঘেটে দেখেন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে এই প্রশ্ন অসংখ্যবার পরীক্ষা আসছে, দেখেন একটু, ঠিক আছে? এতদিন সম্প্রদান জানতাম, সম্প্রদানই দিব। আচ্ছা, হ্যামলেট বলছে স্যার পিএসসি কি বলে? প্রথম কথা হচ্ছে পিএসসি তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের কোনো অ্যান্সার দেয় নাই, দিছে? তাহলে আমি কেমনে জানবো পিএসসি কি বলে? সিম্পল হিসাব, এটা তো আমার জানার কোনো ওয়ে নাই। ওয়ে আছে? পিএসসি তো প্রশ্ন মানে সলভ করার উত্তর দেয় না, দেয়? কোনো প্রতিষ্ঠানই দেয় না। ব্যাংক বলেন, সরকারি বেসরকারি নিয়োগ পরীক্ষা যে হয়, এই নিয়োগ পরীক্ষার প্রতিষ্ঠান যেগুলো যারা পরীক্ষাগুলো নেয় তারা কেউই উত্তর দেয় না। উত্তর না দিলে আমাদের আসলে এখানে অন্ধকারে থাকা ছাড়া কোনো কিছু করার নাই। সেখানে এক একজন ভাষাবিজ্ঞানী তাদের মতো মানে নিজের মতো করে একটা ব্যাখ্যা দিচ্ছেন, যেটা অধিক যুক্তিসঙ্গত আমাদের কাছে মনে হয় আমরা সেটাই পড়ি, এটাই হচ্ছে কাহিনী। কথা বুঝতে পারছেন? ফারিয়া করিম বলছে স্যার এই জন্য কি বলে যে কন্যা সম্প্রদান করে? ইয়েস, এই জন্যই কন্যা সম্প্রদান করে, মানে কন্যার সমস্ত দায়িত্ব ছেলের হাতে তুলে দেয়। বুঝতে পারছেন? আচ্ছা, শাহরিয়ার বলছে স্যার যদি মেয়েটা কল্যাণী হয় তাহলে কি? মেয়েটা কল্যাণী হইলেও, মেয়ে তো কল্যাণী হইলেও মেয়েকে তো বিয়ে দেওয়ার জন্য সৎপাত্রের হাতে তুলে দিচ্ছিল। বাপ তো প্রথমে রাজি ছিল, পরে সেনা মামার কারণে সেনা বিয়েটা ভাঙলো, কিন্তু বাপও তো প্রথমে তো বিয়ের জন্য রাজি ছিল। বুঝেন না ব্যাপারটা? ওকে ফাইন, এবার আসেন পৃথিবীর সকল কিছুরই প্রত্যক্ষ বা পরোক্ষ বিনিময় আছে, তাই রবি ঠাকুর এটা বাদ দিতে চেয়েছিলেন। আমার প্রশ্ন, রবি ঠাকুর এর কোন গার্লফ্রেন্ড এমন কঠিন রবি ঠাকুরের কোন গার্লফ্রেন্ড এমন কঠিন জায়গা দিয়ে এই কাজ করলো? আসলে ভাই এটা একটা বার্নিং কোশ্চেন, কিন্তু এর উত্তরটা আসলে আমাদের কাছে নাই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু মারা গেছে সেই কারণে এটার উত্তরটা আমরা আসলে বলতে পারতেছি না। ওকে ফাইন, এবার আসেন তাহলে আমরা এখন পরের পয়েন্টে যাই। আসো পরের পয়েন্টে যাই। তাহলে সৎপাত্রের কন্যা দাও কি দিবা? সম্প্রদান দিবা, মানে আমি সম্প্রদান দিতাম। হজের জন্য মক্কা গেলাম, ভাই হজের জন্য মক্কা গেছেন তার মানে কি ইহলৌকিক সম্পর্ক না পরলৌকিক সম্পর্ক? হজের জন্য মক্কা গেছেন, ইহলৌকিক সম্পর্ক না পরলৌকিক? অবশ্যই পরলৌকিক সম্পর্ক। সো এটা কি হবে? এটা হচ্ছে সম্প্রদান কারক, এটা হচ্ছে সম্প্রদান কারক। এবার আসেন, চাকরির জন্য মক্কা গেলাম, ভাই চাকরির জন্য মক্কা গেছেন, ইহলৌকিক সম্পর্ক না পরলৌকিক? আপনি চাকরির জন্য মক্কা গেছেন মানে কি মাস শেষে মাল কামাবেন, তার মানে কি হবে 100% কর্মকারক হবে, 100% কি হবে? কর্মকারক হবে। এবার আসেন, সৈন্যদল যুদ্ধে যেতেছে, ভাই সৈন্যদল যুদ্ধে যেতেছে, চিন্তা করেন তো যুদ্ধ কি কোনো স্থান নাকি যুদ্ধ একটা প্রসেস? বলেন, যুদ্ধ একটা প্রসেস, তাহলে সৈন্যদল যুদ্ধে যেতেছে, যুদ্ধ হচ্ছে সম্প্রদান। বলেন যুদ্ধ কি? যুদ্ধ হচ্ছে সম্প্রদান, কারণ যুদ্ধ একটা প্রসেস। হ্যাঁ, যদি বলতাম সৈন্যদল সীমান্তে যুদ্ধে যেতেছে, তার মানে ওই যে এটা হচ্ছে কোন নিয়মের মধ্যে পড়ছে? ওই যে নামপদের দ্বারা যদি উদ্দেশ্য বুঝায় সেটা সম্প্রদান, আর উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝাইলে অধিকরণ। তাহলে খেয়াল করেন, সৈন্যদল সীমান্তে যুদ্ধে যেতেছে, সীমান্তটা কি? অধিকরণ। যুদ্ধটা তো কোনো স্থান না, যুদ্ধটা একটা প্রসেস। তো সীমান্তে যুদ্ধে যেতেছে, সীমান্তটা কি? সীমান্ত হচ্ছে অধিকরণ, সীমান্ত হচ্ছে অধিকরণ। কথা বুঝতে পারছেন? এবার দেখেন, সৈন্যদল যুদ্ধে অপরাজয়, এই রুলস এখনো পড়াই নাই, এই রুলস অধিকরণ যখন পড়বেন তখন পড়াবো, জাস্ট এই কথাগুলোর সাথে রিলেটেড দেখে এখানে বলছি। তো এটা হচ্ছে অধিকরণ কারক, সৈন্যদল যুদ্ধে অপরাজয়। কেন অধিকরণ সেটা বলে দিচ্ছি, এটা অধিকরণ কারক। কেন অধিকরণ সেটা বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে কোন বিষয়ে কারো দক্ষতা, অদক্ষতা, পারদর্শিতা, অপারদর্শিতা বুঝলে সেটা অধিকরণ কারক হয়।
দেখেন এখানে বলছে সৈন্যদল যুদ্ধে অপরাজেয়, তার মানে আমাদের সেনাদেরকে যুদ্ধে হারানো যাবে না, এখানে তাদের দক্ষতার কথা বোঝাচ্ছে। সো অধিকরণ কারক। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি একটু শেষ করে দিচ্ছি। আচ্ছা এরপর দেখেন, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার। পরের পয়েন্টে আসেন, দেখেন পরের পয়েন্টে আসেন। আমি সম্প্রদান কারকটা শেষ করে তারপর ক্লাস শেষ করে দিচ্ছি। বেলা যে পড়ে এলো জলকে চল, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের উক্তি। তো বেলা যে পড়ে এলো জলকে চলে ব্যাপারটা একটু বলি। ধরেন গ্রামের কোন একটা বাসার মেয়ে বাসার থেকে বের হইছে, কলসিতে করে জল নিয়ে আসবে নদীর ঘাট থেকে। তো বের হইছে, বের হয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন দেখলো তার পুরনো কোনো বান্ধবীর সাথে তার দেখা হয়েছে। কথা বলতে 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 ভুলেই গেছে যে তার জল আনতে আনার কথা। তো আলটিমেটলি জল আনার কথা ভুলে গেছে। তখন সে কি বলতেছে, যখন দেখতেছে যে সূর্য ডুবে যায় যায় অবস্থা, তখন এক বান্ধবী আরেক বান্ধবীকে বলতেছে, সখী বেলা যে পড়ে এলো জলকে চল, মানে বেলা শেষ হয়ে যাচ্ছে, জল আনার জন্য চল। তার মানে এখানে কি বুঝাচ্ছে? এখানে বুঝাচ্ছে কোন একটা উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য বুঝালে এটা কি হবে? এটা হচ্ছে সম্প্রদান কারক। তবে বেসিক্যালি এটা কিন্তু নিমিত্তার্থে বলে, বুঝতে পারছেন? যখন এরকম দেখবেন যে কোনো কিছুর জন্য বুঝাবে তখন এটাকে নিমিত্তার্থ বলে। দ্বিমিত্তার্থ যদি অপশনে না থাকে সেক্ষেত্রে দাগাবেন হচ্ছে সম্প্রদান কারক, সেক্ষেত্রে এটা হচ্ছে সম্প্রদান কারক। ঠিক আছে, এরপর দেখেন চলো নামাজে যাই বা চলো পূজায় যাই। বলেন তো নামাজ বা পূজা এটা কি কোনো স্থান? নো, এটা একটা প্রসেস। তাহলে প্রসেস যেহেতু, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সম্প্রদান। এটা হচ্ছে সম্প্রদান, নামাজ বা পূজা। ঠিক আছে, এটা হচ্ছে সম্প্রদান। এটা হচ্ছে কি বলেন? এটা হচ্ছে সম্প্রদান। কিন্তু দেখেন চলো মসজিদে যাই বা মন্দিরে যাই, এটা কি হবে? ওই প্রসেসটা যেই জায়গাটাতে হবে সেই জায়গাটার নাম হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে স্থান বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অধিকরণ কারক। এটা অধিকরণ কারক। আমি কি বুঝতে পারছি? যেমন দেখেন আমি যদি বলি চলো মার্কেট, চলো শপিং এ যাই, শপিং কি কোনো স্থান? না, শপিং একটা প্রসেস। সো শপিং কি হবে? শপিং হচ্ছে সম্প্রদান কারক। কিন্তু যদি বলি চলো মার্কেটে যাই, মার্কেট কি হবে? মার্কেট অধিকরণ কারক। কথা বুঝতে পারছেন? মার্কেট হচ্ছে অধিকরণ কারক। স্যার কারকের কি আর ক্লাস হবে নাকি একবারে সলভ ক্লাস? অবশ্যই ক্লাস হবে। কারকের কালকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ কারক অধিকরণ এবং অপাদান সম্পর্কে শিখবো, তারপরে হচ্ছে সলভ ক্লাস। ওকে ফাইন, এবার আসেন। তাহলে অধিকরণ কারক। এবার দেখেন গুরুজনে করণতি। আচ্ছা গুরুজনকে, যিনি আপনার চেয়ে বয়সে একদিনের বড়। তো গুরুজন জলকে চল সম্প্রদান, এটা বুঝলাম না, এটা বুঝেন নাই? দেখেন আমি বলতেছি কি, জলকে চল সম্প্রদান এটা বুঝেন নাই, আমি আবার বুঝাচ্ছি। মনে করেন আপনাকে বলতেছি বেলা যে পড়ে এলো জলকে চল, জলকে চল মানে জল আনার জন্য চল, জল আনার জন্য চল। তাহলে আপনাকে কি একটা উদ্দেশ্য বুঝাচ্ছে না, যে এই উদ্দেশ্যে চল? আমার কথা, এই জলকে চল মানে জলদি চল না, এই জলকে চল মানে জল আনার জন্য চল। তাহলে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে না? তাহলে নামপদের দ্বারা উদ্দেশ্য বুঝালে সেটা কি হয়? সেটা সম্পাদন কারক, শেষ। কিন্তু যদি উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝাইতো, যেমন বেলা যে পড়ে এলো জলকে নদীতে চল, তখন এটা হইতো অধিকরণ, মানে নদীটা অধিকরণ হইতো। এবার বুঝছেন? এবার বুঝছেন? আফরোজা সুলতানা, এ পর্যন্ত কি ক্লিয়ার? তাসমিয়া তাবাসসুম বলছে ভাইয়া কালকে কয়টায় ক্লাস? বাট আজকেরটাই এখনো শেষ করতে পারলাম না, কালকে কয়টায় ক্লাস? আজকেরটা শেষ করে বাসায় যাই, তারপর অবস্থা বুঝে কালকে জানাবো কালকে কয়টায় ক্লাস। স্যার আজকে ভালোই লেট হচ্ছে, আবার বাসায় যেতে হবে আপনার, সলভ ক্লাসে দিলেও হবে। আরে না, এই অধিকরণ কারক কর্মকারক তো পড়েনি নাই, অধিকরণ কারক কর্মকারক না দিয়ে সলভ ক্লাস কেমনে নিবেন? সলভ ক্লাস মানে পারবেন না। অধিকরণ কারক আর কর্মকারক যদি না শিখাই তাহলে সলভ ক্লাস কেমনে হবে? সলভ ক্লাস মানে পরে নিব। এবার দেখেন গুরুজনে করণতি শিক্ষকে করণতি, গুরুজনে করণতি এটা ব্যাপারটা বলি। গুরুজনে করণতি, তো এইটা হচ্ছে আপনার যিনি বয়সে একদিনের বড় তিনি আপনার গুরুজন। তো গুরুজনকে আপনি যে শ্রদ্ধা সম্মান ভক্তিটা করেন সেটা কিন্তু মানে মন থেকে আসে, কোনো কিছুর ফিডব্যাকের জন্য আসে না। ঠিক আছে, সেই কারণে গুরুজনে করণতিরে কি হবে? এটা হচ্ছে সম্প্রদান কারক, এটা কোনো কিছুর বিনিময়ে আসে না। ঠিক আছে, সম্প্রদান কারক। আচ্ছা
আর শিক্ষকের করণীতি, যদি এটা আমাদেরকে অনেক বইতে কর্মকারক দেওয়া আছে, গুরুজনের করণীতি, এবং ছোটবেলায় আমাদেরকে যখন এক লাইনে কর্মকারক শেখানো মানে কারক শেখানো হয়েছিল যে পাগুটা দীপ্তি, পাতে পাগলে কিনা বলে কর্তিকারক, গুতে গুরুজনে করণীতি কর্মকারক, তাতে টাকায় কিনা হয় করণকারক, ওই ইয়ার মধ্যে কিন্তু আমাদেরকে গুতে গুরুজনে করণীতি কর্মকারকই পড়ানো হয়েছিল, বাট এটা ভুল ছিল। গুতে গুরুজনের করণীতি সম্পাদন কারক, কারণ কাউকে গুরুজনকে যখন আপনি দেখেন রাস্তায় যাইতে যেতে, আপনি এমন অনেক মুরব্বীর সাথে দেখা হয়, চিনেন না জানেন না, হঠাৎ মুরব্বী মানুষ দেখলে সালাম দেন না, আসসালামু আলাইকুম, এমনি তো দিই, এটা কি কোনো ফিডব্যাকের আসে দেই? তাইলে কেন দিছি? সম্মান প্রদর্শন এমনিতেই আসে কিছু কিছু ক্ষেত্রে। সেই ক্ষেত্রে গুরুজনে কোনো বিনিময়ে, স্বার্থের বিনিময়ে আপনি এখানে সম্মানটা করেন না। এরপর দেখেন শিক্ষকের করণীতি, দেখেন শিক্ষককে আপনি যে, শিক্ষকের প্রতি আপনার যে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি, এটা নেভার এন্ডিং একটা বিষয়। শিক্ষকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি, এটা নেভার এন্ডিং একটা বিষয়। দেখেন আমার যিনি ক্লাস 1 এর শিক্ষক ছিল, তিনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে আলটিমেটলি সালাম পেয়ে যাবে। আমি যখনই তার সাথে রাস্তায় দেখা হয়, আমি কিন্তু দাঁড়ায় তার সাথে মানে দাঁড়ায় কথা বলি, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন। আলটিমেটলি এখন কিন্তু তার কোনো প্রয়োজন মানে আমার নাই, আমার কিন্তু কোনো প্রয়োজন মানে ওই স্যারের কোনো প্রয়োজন আমার জীবনে এখন নাই, বাট তারপরও আমি এটা চিন্তা করি যে আমার জীবনের হাতে খড়িটা হয়েছে স্যারের হাত ধরে। সেই কারণে স্যারের প্রতি যে শ্রদ্ধা সম্মান ভক্তি, এটা কিন্তু আলটিমেটলি কি আমার সবসময় থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে আজকে আপনাদের আমি ক্লাস নিচ্ছি, হয়তো বা ক্লাসে জয়েন করার সাথে সাথে আপনারা আমাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন। এখন দেখেন আজ থেকে 10 বছর পরে হয়তোবা জীবনের কোন একটা পর্যায়ে সরাসরি আপনার সাথে আমার দেখা হলে হতেও পারে, হতেও পারে। এখন আমি তো আপনাকে চিনবো না, এটা শিওর, কারণ আমি আপনার চেহারা দেখি নাই। আমি আপনাদের চিনবো কেমনে? অনলাইনে ক্লাস নিতেছি, আমি আপনার চেহারাই দেখি নাই, আমি আপনার চিনবো কেমনে? অফলাইনে ক্লাস নেই তাই চেহারা মনে থাকে না, আর অনলাইনে ক্লাস নিচ্ছি চেহারাই দেখি নাই, আমি আপনার চিনবো কেমনে? কিন্তু আপনি যেহেতু আমাকে দেখছেন, বা আমি যদি একজন মানুষ, হয়তো আমার চেহারা মনে থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি সেটা এক্সপেক্ট করি না যে আমার চেহারা আপনার সারা জীবন মনে থাকবে, কারণ একটা বিখ্যাত লাইন আছে রক্তাক্ত প্রান্তর নাটকের মধ্যে, ইব্রাহিম কার্তি এই লাইনটা বলছিল, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। তো এটা বিখ্যাত লাইন। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি কোনো কারণে দেখেন যে সে ইয়া হয়েছে, কি বলে, 5 বছর পরে বা 10 বছর পরে আপনার সাথে আমার কোনো জায়গায় দেখা হয়েছে, তা আমি তো আপনাকে চিনবো না, কিন্তু আপনি আমাকে দেখলে যদি আপনার কথা বলার স্কোপ থাকে, আপনি যদি কথা বলার মতো সুযোগে থাকেন, তাহলে কি অবশ্যই আসবেন না কাছে, আইসা বলবেন না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আমি 2023 সালে আপনার কাছে পড়তাম, অনলাইনে পড়াইছিলাম, অনলাইনে পড়াইছিলেন। এই যে আপনি আমাকে বলছেন, তখন আমি কিন্তু বলবো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। আসলে কিন্তু মনে পড়ে নাই, কারণ আমি তো চিনিই না। কিন্তু এটা আমি কেন বলছি? সৌজন্যতা খাতিরে, রক্ষা করার খাতিরে। তাহলে এই যে আপনাকে বলছি, তাহলে তখন আপনি আমাকে সালামটা কেন দিছেন? এখন না হয় আপনি আপনার কাছ থেকে ফিডব্যাক পাচ্ছেন, সার্ভিস পাচ্ছেন, এই জন্য সালাম দিছেন। তখন আপনি আমাকে আমাকে কেন সালাম দিছেন? তখন তো আপনি আমার কাছে কোনো কিছু পান না, আমার কাছে আপনি কোনো কিছু সার্ভিস আশা করেন না, তা আপনি আমাকে কেন সালাম দিচ্ছেন? ওই যে বললাম শিক্ষকের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি ভালোবাসা, এটা নেভার এন্ডিং একটা বিষয়। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা কি হবে, এই জন্য এটা হচ্ছে সম্প্রদান কারক হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাসমিয়া তাবাসসুম বলছে, স্যার আমি কালো ডিপি, আমাকে চিনবেন তো? তুই এক কাজ করিস, তুই হচ্ছে চলকে যেমন দেয়া হইব আমার, তখন হচ্ছে এই একটা পৃষ্ঠার মধ্যে কালো কাগজ মুখের মধ্যে লাগায় কইস স্যার আমি কালো ডিপি, তাইলে আমি চিনবো। আমি কেমনে চিনবো কালো ডিপি দিয়ে রাখতে? আমি কেমনে চিনবো? ওকে ফাইন। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার? আজকের মতো এখানে ইতি, আজকের মতো এখানে ইতি। আমাদের সম্প্রদান কারক পর্যন্ত পড়ানো শেষ। আমরা অপাদান এবং অধিকরণ কারক নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে, মানে আগামী কালকেই। আমি টাইমটা পরে জানাই দিব। আর হচ্ছে সলভ টেস্টটা কবে নিব সেটা আগামী কালকের ক্লাসের পরে জানাবো। আজকের মতো এখানে ইতি। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে ইতি। সো আজকে আর হচ্ছে আমরা এখানে কন্টিনিউ করব না। ওকে ফাইন। আচ্ছা ওকে, তাহলে আমি আর কথা না বাড়ালাম, বিকজ এখন আবার যেতে হবে বাসায়, অনেক দূরে বাসা, বাসায় যাইতেও এখন মিনিমাম 1 ঘন্টা লাগবে। শাটডাউন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। ক্লাস করে মজা পাইছেন তো? মানে ক্লাস করে তো আজকে মজা পাইছেন? আজকে তো আর ওই ধরনের প্রবলেম হয় না যে ভাইয়া এটার সমস্যা ওইটার সমস্যা, এই ঝামেলা ওই ঝামেলা, এই ধরনের কোনো কিছু তো ছিল না, ছিল না। সো ক্লাস করে আজকে শান্তি পাইছেন না ক্লাস করে?
ফারিয়া বলছে ভাই পায়ের কি অবস্থা? পায়ে ব্যথা আছে রে ভাই। মানে হাফ ইঞ্চি একটা বাঁশের টুকরা পায়ের ভিতরে ঢুকছে। পায়ে ব্যথা থাকবে না? পায়ে মোটামুটি ভালোই ব্যথা আছে। এখন একটু দেখি মোজাটা পরে যত দ্রুত সম্ভব বাসায় যেয়ে সার্ভিস যা করা যায়। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই ইতি। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই।